হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা ধারক বা ক্যাপাসিটরের পিএইচডি সিরিজের লেকচার নাম্বার 12-তে। তো এই লেকচারটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার এবং খুবই কনসেপচুয়াল একটা লেকচার। এখানে আমরা দেখব যে আমরা গত ক্লাসে দেখছি যে ডাইলেকট্রিক স্ল্যাব কিভাবে তৈরি হয়, ডাইলেকট্রিক স্ল্যাবে কিভাবে তড়িৎ তীব্রতা কমে যায়, বা ডাইলেকট্রিক স্ল্যাবের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত বিস্তারিত আলোচনা করছি। এটা টেম্পারেচারের উপর নির্ভর করে কিনা, বাউন্ড চার্জ কত, লেকচার নম্বর 11 যারা দেখছো তারা অবশ্যই জানো। এখন দেখবো ওই ডাইলেকট্রিক স্ল্যাব মানে ওই পাতটা আমি যদি ধারকের মাঝখানে প্রবেশ করায় দিই তাহলে কি হবে। নাম্বার 2, এই পাতটা কেন প্রবেশ করাবো, অর্থাৎ দুইটা সমান্তরাল পাত ধারকের মাঝখানে অন্য ম্যাটেরিয়াল দিলে লাভ কেন, কি লাভ, এটা আগে দেখবো। তারপর দেখবো যে কিভাবে প্রবেশ করাবো, বিস্তারিত আলোচনা হবে। ওকে, তো দেখো প্রথমে বলতেছে ডাইলেকট্রিক্স ইন ক্যাপাসিটরস। তার মানে আমরা কি করব, এখানে দেখো একটা ক্যাপাসিটর পাত নিব, সমান্তরাল পাত ধরো, এইটার মাঝখানে আমরা একটা ডাইলেকট্রিক স্ল্যাব প্রবেশ করায় দিব। এই হচ্ছে তোমার ঘটনা। এখন এটা প্রবেশ করাবো কেন একটু দেখো। তো আমরা জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি। ওকে, আবার আমরা জানি ভি ইকুয়ালস টু কি, ইডি। অর্থাৎ এখানকার যদি মধ্যবর্তী দূরত্ব ডি হয় আর এখানে যদি প্লাস চার্জ, এটা যদি মাইনাস চার্জ হয়, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, যে মানটা হচ্ছে ইডি। এখন আবার আমরা জানি সি সমানুপাতিক, এখান থেকে তাহলে ই লিখতেই পারি। ওকে, এবং এবং আরেকটা দেখো, আবার আমরা জানি ই সমান সমান সিগমা বাই এপসাইলন নট কে, তাহলে এখান থেকে লিখতে পারি ই সমানুপাতিক 1 বাই কে। তাহলে দেখো তো আমরা তাহলে বলতে পারি এখানে তাহলে এই দুইটা কম্বিনেশন আমরা কি বলতে পারি, সি সমানুপাতিক 1 বাই ই, আবার দেখো তো ই সমানুপাতিক 1 বাই কে। তো নিচে কে না লিখে একবার আমরা উপরে লিখে দিলাম ই এর সাথে কে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সুতরাং আমরা বলতে পারি সি সমানুপাতিক কে, অর্থাৎ মাঝখানে যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাও তাহলে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব বেড়ে যাবে। এই কারণে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাই, যার কে এর মান বেশি তার ধারকত্বের মানটাও তত গুণ বেশি বেড়ে যাবে। দেখো যদি এটার মান 5 হয় ধারকত্ব 5 গুণ হবে। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। তো এটা সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, এখন দেখবো আমরা, এখন দেখবো যে এই যে ডাইলেকট্রিক স্ল্যাব প্রবেশ করানোর ফলে কি ঘটবে দেখো। তো এটা ধরো না সিচুয়েশন নাম্বার 1, এখানে ব্যাটারির সাথে কানেক্ট করা আছে, ধরো ব্যাটারি ভোল্টেজ ভি। তাহলে এখানকার যে চার্জ প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে আমরা এখানকার চার্জ কি লিখতে পারি, কিউ ইকুয়ালস টু সিভি লিখতেই পারি। ওকে, আর সি এর সূত্র কি হবে, সি এর সূত্র হবে এপসাইলন নট এ বাই ডি। এখন আসো যদি প্রবেশ করায় ফেলি তাহলে কি হবে, এবার দেখো যদি তোমাকে বলি এখন এটার ভিতর আগের মতো প্লাস চার্জই আছে মাইনাস চার্জই আছে, এখানে আবার কে প্রবেশ করায় ফেলছে, কে প্রবেশ করায় ফেলছে। এখন দেখো, এখন দেখো যে ওর ধারকত্বের মানটা কত হবে, ধারকত্ব হবে এপসাইলন নট কে এ বাই ডি। তো নাও সি ড্যাশ, অর্থাৎ দেখো এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি এটাকে আমি লিখতেই পারি সি, তাহলে লিখে ফেলতে পারি কে সি। তাহলে আমরা একটু আগে দেখছি যে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি প্রবেশ করায় কে এর মান যতগুণ ঠিক ততগুণই ধারকত্বটা বৃদ্ধি পাবে। ওকে, তো চার্জ বাড়বে কি বাড়বে না এগুলো একটু পরে যাচ্ছে, এখন না একটু ওয়েট করো, চার্জে ক্যালকুলেশন আরো অনেক কিছু ক্যালকুলেশন আসবে। তো এই হচ্ছে তোমার ঘটনা। এখন আমি একটা জিনিস তোমাকে বলতে পারি, এখানে একটু দেখো তো ইনিশিয়াল এনার্জি কত, হাফ সি ভি স্কয়ার। আচ্ছা এখন দেখো তো ফাইনাল এনার্জি কত হয়েছে, হাফ সি ড্যাশ, সি ড্যাশ মানে কে সি ভি স্কয়ার। তাহলে হাফ সি ভি স্কয়ার মানে আমরা বলতে পারি আগের যে এনার্জি সেটা কে গুণ বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো তো সুতরাং হিট প্রডিউস কত হবে একটু দেখো তো, উৎপন্ন তাপ। আচ্ছা উৎপন্ন তাপ পরে আগে একটা জিনিস দেখি, শক্তির পরিবর্তন কত হবে, ডেল ইউ কত হবে, লিখবা ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল। ওকে, তো এখানে যদি আমরা ইনিশিয়াল এনার্জি, ফাইনাল মানে কি কে ইনটু ইনিশিয়াল মাইনাস ইনিশিয়াল, তো ইনিশিয়াল এনার্জি কমন নিলাম থাকলো কে মাইনাস 1, ইনিশিয়াল মানে আমরা জানি হাফ সি ভি স্কয়ার কে মাইনাস 1, এই হচ্ছে শক্তির পরিবর্তন। ওকে, এখন আসো কোষ কর্তৃক, কোষ কর্তৃক সরবরাহকৃত শক্তি কত। তো কি আসবে, ডাব্লিউ ইকুয়ালস টু
ডেল কিউ ইন্টু ভি। ডেল কিউ মানে এই ব্যাটারি কি পরিমাণ চার্জ সাপ্লাই করছে এটা আমরা জাস্ট বের করব। ওকে, তো দেখো এখানে ইনিশিয়ালি চার্জ ছিল কত, সিভি। তাহলে এখন এখানে চার্জ কত হবে একটু খেয়াল করে, এখানকার চার্জ ধরে নাও কিউ ড্যাশ। তো কিউ ড্যাশ ইকুয়ালস টু কি আসবে, সি ড্যাশ। আর ব্যাটারি তো চেঞ্জ হয় না, যা আছে তাই, সি ড্যাশ মানে কে সি। তাহলে এখানে চলে আসবে তোমার কে সি ইন্টু ভি। ওকে ওকে, তাহলে এখানে দেখো তো ডেল কিউ তাহলে কি হবে, ফাইনাল চার্জ। ফাইনাল চার্জ কত একবারে লিখে দিই, ফাইনাল চার্জ কত কে সি ভি। আগে চার্জ কত ছিল সিভি, তো কমন নাও সিভি ইন্টু কে মাইনাস ওয়ান। ওকে, আবার এখানে সরি একটা ভি আছে, তাহলে এখানে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু ভি, ইন্টু ভি। এখন তুমি এখান থেকে সিভি কমন নিলে হয়ে যাবে সিভি স্কোয়ার কে মাইনাস ওয়ান। তাহলে একটু খেয়াল করো তো, কোষ সাপ্লাই দিছে সিভি স্কোয়ার কে মাইনাস ওয়ান, বাট ও পাইছে হাফ সিভি স্কোয়ার কে মাইনাস ওয়ান। তার মানে এটার অর্ধেক পেয়েছে। তো বাকি অর্ধেক গেছে কোথায়, হিট প্রডিউস, যেটা আমরা জানি। তারপর একটু কষ্ট করে দেখালাম, তাহলে এটা তোমার আসতে পারে যে সুতরাং পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করালে হিট প্রডিউস কত হয়। তুমি সাথে সাথে লিখবা উৎপন্ন তাপ। উৎপন্ন তাপ এইচ সমান সমান হবে ব্যাটারি কি পরিমাণ সাপ্লাই দিছে আর ও কি পরিমাণ এনার্জি বৃদ্ধি করছে, এই দুইটা পার্থক্য। তো আবার যদি তুমি ডাব্লিউ মানে সিভি স্কোয়ার কে মাইনাস ওয়ান, এখান থেকে ডেল ইউ বিয়োগ করে দাও হাফ সিভি স্কোয়ার কে মাইনাস ওয়ান, এরপর কমন নাও, কমন নিলে আবার আলটিমেটলি তোমার আসবে হাফ সিভি স্কোয়ার কে মাইনাস ওয়ান। এই যে পুরোটা কমন নাও, ওয়ান মাইনাস হাফ, এগেন হাফ আসবে। ওকে, এই জিনিসটা অর্থাৎ আমরা লিখতে পারি 50% লস্ট হবে, অর্থাৎ এই 50% লসটা হিট প্রডিউস হবে। এই এমসিকিউটা একটু মাথায় রেখো যে পরবর্তী ধ্রুব প্রবেশ করার আগে কি হয়েছে পরে কি হয়েছে। ওকে, এই পুরোটা নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে, এই পর্যন্ত একটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এখন দেখো একটা নতুন টপিক নিয়ে আসছি, ইফেক্ট অফ ইনসারশন অফ ডাইইলেকট্রিক স্ল্যাব ইন এ ক্যাপাসিটর কানেক্ট টু এ ব্যাটারি। অর্থাৎ আমরা এখন দেখব যে ধারকটি যদি ব্যাটারির সাথে কানেক্টেড থাকে তখন পরবৈদ্যুতিক ধ্রুবক বসাইলে কি কি প্যারামিটার চেঞ্জ হবে। তো আমরা এখানে 5টা প্যারামিটার নিয়ে আসছি। 1 ক্যাপাসিটেন্স, 2 বিভব পার্থক্য মানে যে ব্যাটারির বিভব, তড়িৎ তীব্রতা, চার্জ আর সঞ্চিত শক্তি। ওকে, তো দেখো প্রবেশের পূর্বে আমরা এই ধারকত্ব ধরছি সি, কারণ এপসাইলন নট এ বাই ডি, এরিয়া সেম ডিসটেন্স। দেখো এখানে ডিসটেন্স যা আছে, এখানে ডিসটেন্স যা আছে, প্রবেশ করানোর পর ডিসটেন্স তাই থাকবে। প্রবেশ করানোর পূর্বে ব্যাটারি বিভব কত ভি, ভি ধরলাম, তীব্রতা কত ই ধরলাম ই, কোনো সমস্যা নাই, চার্জ কত ধরলাম কিউ, সঞ্চিত শক্তি কত ধরলাম ইউ। এবার আসো প্রবেশ করানোর পরে কি হবে। প্রবেশ করানোর পরে সি ড্যাশ, সি ড্যাশ আমরা জানি পরবর্তী ধ্রুবকের মান যত হবে ঠিক তত গুণ হয়ে যাবে কেসি। তারপর দেখো বিভব ভি, দেখো ভি কিন্তু চেঞ্জ হয় নাই, ভি কিন্তু চেঞ্জ হয় নাই, ভালো মতো খেয়াল করো, কেন ব্যাটারির সাথে কানেক্টেড, ব্যাটারির ভোল্টেজ চেঞ্জ হয় না, জাস্ট পরবর্তী ধ্রুবক প্রবেশ করাই দিছো। ওকে, এখানে ভি কনস্ট্যান্ট থাকবে। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে ডিও কিন্তু চেঞ্জ হয় না, এই যে এখানকার ডি এখানকার ডি চেঞ্জ হয় নাই, জাস্ট প্রবেশ করাইছো, ডি বাড়াও নেই কমাও নেই, তাহলে এখানে ডিও ধ্রুব। আমরা এখানে বলতেই পারি এখানে ডি কি থাকবে, এই কন্ডিশনে ডি ধ্রুব থাকবে, ডি চেঞ্জ হয় নাই। তো ডি যেহেতু ধ্রুব, এবার খেয়াল করো ভিও ধ্রুব, ভি চেঞ্জ হয় নাই কারণ ব্যাটারি চেঞ্জ হয় নাই, ডিস্টেন্স চেঞ্জ হয় নাই, তাহলে আমরা বুঝে ফেললাম এখানে তীব্রতার মানটাও কি থাকবে, ধ্রুব থাকবে, তীব্রতাও চেঞ্জ হয় নাই। ভালো মতো এমসি গুলো মাথায় রাখো। তারপর বলছে চার্জ, হ্যাঁ চার্জ একটু চেঞ্জ হয়েছে, কারণ চার্জ কিউ ইকুয়ালস টু সি, হ্যাঁ সি তো চেঞ্জ হয়ে গেছে, সি ড্যাশ কয় গুণ হয়ে গেছে কে গুণ, তাহলে কে সি ভোল্টেজ যা আছে তাই। আমরা বলতে পারি এখানে কিউ ড্যাশ আসলে সিভি মানে আগের চার্জ, তার কয় গুণ হয়ে গেছে কে গুণ হয়ে গেছে, কে গুণ আগের চার্জের কে গুণ হয়ে গেছে, তার মানে এখানে ব্যাটারি সাপ্লাই দিছে। ওকে, তারপরে দেখো তো এখানে এনার্জি তাহলে কত আসবে, এখানে আমরা দেখতেছি ফাইনাল এনার্জি হবে ইউ ড্যাশ হবে, সি এর জায়গায় জাস্ট আমরা বসায় দিব হাফ কে সি ভি স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এখানে ইউ ড্যাশ হাফ সি ভি স্কয়ার মানে আগের এনার্জি, তাহলে আসবে কে ইউ, তাহলে এনার্জিও বাড়ছে। ওকে, তাহলে তোমাকে বলতে পারে এখন চার্জ ফ্লো তাহলে কত হয়েছে, তাহলে ব্যাটারি তোমাকে কি পরিমাণ চার্জ ফ্লো দিছে, তুমি বলবা হচ্ছে স্যার আগে চার্জ ছিল কিউ এখন হয়েছে কে কিউ, তাহলে পরিবর্তন কত কিউ ইন্টু কে মাইনাস ওয়ান, এত পরিমাণ সাপ্লাই দিচ্ছে।
তাহলে এনার্জি কত হবে ডেল ইউ সেম কি লিখবা কে মাইনাস ওয়ান ইন্টু ইউ। এই এমসিকিউ গুলো একটু ভালো মতো মাথায় রেখো যে ব্যাটারির সাথে যদি কানেক্ট থাকে তাহলে এইভাবে অপশনগুলো চেঞ্জ হবে, কি ডি চেঞ্জ হবে না, ভি চেঞ্জ হবে না। তাহলে ডি আর ভি চেঞ্জ হয় না, তার মানে ইউ চেঞ্জ হয় না। ক্যাপাসিট্যান্স তো কে গুণ বেড়ে গেছে, কিউ সূত্র হচ্ছে সি, সি বেড়ে গেছে কে গুণ, তাহলে চার্জও বাড়বে কে গুণ, সি বেড়ে গেছে কে গুণ, চার্জও বাড়বে কে গুণ, কেন ভি কনস্ট্যান্ট। ওকে, সুন্দর মতো এই এমসিকিউ একটু মাথায় রেখো, একদম কমন এমসিকিউ আসবেই আসবে, এগুলো ভালো মতো মাথায় রাখো। ওকে, তো আমরা এখন যাব আরেকটা টপিকে। দেখো এবার তোমাকে বলছে ইফেক্টস অফ ডাইলেকট্রিক ইনসারশন ইন এ চার্জ ক্যাপাসিটর নট কানেক্টেড টু এ ব্যাটারি। অর্থাৎ এখন যে তোমার ক্যাপাসিটর আছে এটা ব্যাটারির সাথে কানেক্ট থাকবে না, তাহলে ঘটনা কি ঘটবে? দেখো চিত্র এঁকে দিচ্ছি, আগে ব্যাটারি ছিল এখন ব্যাটারি নেই, জাস্ট প্রবেশ করেছো। এখন দেখো এখানে চমৎকার কিছু ইনফরমেশন আসবে। এক নম্বর দেখো রেড লাইন বক্স করছি আমরা, দূরত্ব কিন্তু চেঞ্জ হয় না, দূরত্ব সেম থাকবে, দূরত্ব চেঞ্জ হয় না। ওকে, চেঞ্জ হয়েছে কি দেখো, একটা মজা জিনিস দেখছো, এখানকার চার্জ ধরে নিলাম কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ ধরে নিলাম। যেহেতু এখানে ব্যাটারি নাই, আগে আমরা দেখছিলাম যেই চার্জ বাড়ছিল এটা ব্যাটারি সাপ্লাই দিচ্ছিল, এখন তো এখানে ব্যাটারি নাই, চার্জ সাপ্লাই কেউ দিতেও পারবে না। তাহলে আমরা এটা বুঝে ফেললাম আগেও যেই চার্জ ছিল, আগেও যেই চার্জ ছিল এখনো সেম সেম ওই পরিমাণ চার্জই থাকবে। এই জিনিসটা নোট করে নাও, ভালো মতো নোট করে নাও। এই কিউটা থাকবে হচ্ছে ধ্রুব, মাস্ট বি নোট করো যে ব্যাটারির সাথে যখন কানেক্ট থাকবে না তখন চার্জ ধ্রুব, অর্থাৎ প্রবেশ করানোর পূর্বের চার্জ, প্রবেশ করানোর পরের চার্জ ধ্রুব। এই জিনিসটা সামনের প্রত্যেকটা লেকচারে লাগবে। ব্যাটারির সাথে ডিসকানেক্ট চার্জ ধ্রুব, ইনিশিয়াল চার্জ ফাইনাল চার্জ সেম। এই কনসেপ্ট দিয়ে আমরা সব অনেক বড় বড় ম্যাথ সলভ করে ফেলবো। ওকে, জিনিসটা মাথায় রেখো। কেন চার্জ সেম? আবার বলতেছে কেউ সাপ্লাই দিতে পারবে না, তো কে সাপ্লাই দিবে এখানে? ব্যাটারি তো নাই। আচ্ছা গেল, এবার একটু খেয়াল করো সি ড্যাশ কি হয়েছে। সি ড্যাশ আমরা তো জানি কে গুণ বেড়ে গেছে। ওকে, আচ্ছা এবার দেখো বিভব কি কনস্ট্যান্ট না, কেন? আচ্ছা দেখো চার্জ যদি ধ্রুব রাখতে হয়, সি তো বেড়ে গেছে, দেখো সি বেড়ে গেছে, তাহলে সি যত গুণ বাড়ছে ভি কে ঠিক তত গুণ কমতে হবে, কমলেই আবার চার্জ ধ্রুব থাকবে। তার মানে আমরা বুঝে ফেললাম এখানে সি বাড়ছে ভি কমছে, তাহলে সি যদি কে গুণ বাড়ে তাহলে ভিও কমবে, আগে যা ছিল তার কে 1/k, মানে 1/k গুণ কমে যাবে, কারণ এখানে কে গুণ বাড়ছে এখানে কে গুণ কমছে। এই দুইটা গুণ করো, গুণ করলে দেখো আবার সিবি আগের চার্জ আসবে। এই লজিক দিয়ে তোমার সলভ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলছি আমরা আগে কিউ ড্যাশ সমান সমান কিউ থাকবে, চার্জ চেঞ্জ হবে না। এই কনসেপ্ট দিয়ে আমরা এগুলো আবার সলভ করে ফেলছি। এবার আসো ই কি চেঞ্জ হবে দেখি। এবার ডি চেঞ্জ হয় নাই কিন্তু ভি কমে গেছে, যেহেতু ভি যেহেতু কমে গেছে তাহলে এখানে ইও কমে যাবে, ইও কমে যাবে। কত হবে? আগে যা ছিল তার 1/k গুণ হবে, হ্রাস পাবে। এবার আসে এনার্জি, এনার্জি কি চেঞ্জ হয়েছে দেখি একটু। আচ্ছা এখানে সি বাড়ছে ভি কমছে, এবার একটু মানটা বসায় দেখি, তাহলে হাফ সি এর জায়গায় লিখবো কে সি, আর ভি এর জায়গায় লিখবো কি আগে যা ছিল v/k লিখবো, জাস্ট v/k হোল স্কয়ার, হোল স্কয়ার। তো এখন কি আসবে দেখো হাফ সি ভি স্কয়ার। ওকে, তাহলে কি আসলো ইউ ইনিশিয়াল, আর এখানে একটা কে স্কয়ার একটা কে কাটাকাটি চলে গেল, থাকলো কে। তাহলে দেখো হ্যাঁ এনার্জিও কমে গেছে, এনার্জিও কে গুণ কমে গেছে। সি বাড়ছে কে গুণ, ভোল্টেজ কমছে কে গুণ, তীব্রতা কমছে কে গুণ, এনার্জিও কমছে কে গুণ, শুধু ধ্রুবকে কিউ চার্জ। কনসেপ্টটা দেখো আমরা কিউ চার্জের কনসেপ্ট থেকে বাকি সব অ্যানালাইসিস করে ফেলছি। ওকে, এই জিনিসটা আরো কয়েকবার দেখো, এই দুইটার ভিতরে তোমার প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসবে। ব্যাটারির সাথে কানেক্ট হলে কে কত গুণ বাড়ছে বা কমছে, ব্যাটারির সাথে ডিসকানেক্ট থাকলে কে কত গুণ বাড়ছে বা কমছে, একেবারে কমন একটা প্রবলেম তোমাদের আসবেই আসবে। ওকে, তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এরপরে আসো, তাহলে এখানে এমসিকিউ হিসেবে আরেকটু লিখতে পারো কতটুকু শক্তির পরিবর্তন হয়েছে, ইনিশিয়াল মাইনাস ফাইনাল বিয়োগ করে নিয়ে আসো। ঠিক আছে, তো যাই হোক আমরা পরবর্তী টপিকে চলে যাই। এটা খুবই একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল। যাই হোক এরপর আসো, ইনসারশন অফ মাল্টিপল ডাইলেকট্রিক্স ইন এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এখন আমরা দেখব একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে
যদি মাল্টিপল স্ল্যাব থাকে, একাধিকটা স্ল্যাব থাকে, তাহলে কি হবে? এতক্ষণ তো জাস্ট একটা প্রবেশ করেছি। এখন দেখো এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, শ্রেণী একটা সমান্তরাল। তো আমরা দেখি যদি সিচুয়েশন নাম্বার 1 এ নিয়ে আসি। দেখো সিচুয়েশন নাম্বার 1 কি আমি নিয়ে আসলাম, আমি ধরে নিলাম এটা একটা ক্যাপাসিটর ছিল ইনিশিয়ালি ক্যাপাসিটর ছিল এটা সি, ডিসটেন্স ছিল মনে করো ডি, খেয়াল করো ডি, এরিয়া কত? এরিয়া মনে করো এ। তখন এটা সি কোস্ট আমরা নিয়ে আসতাম এপসাইলন নট এ বাই ডি। ওটা ছোট করে আঁকি, এত বড় করার কিছু না, এপসাইলন নট এ বাই ডি। কিন্তু এখন যদি এরকম হয় যে এই প্লেটের ভিতরে আমি এখানে আরেকটা পরবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাইছি, ধরে নাও এটা তোমার K1 আর এইটা ধরে নাও তোমার K2। ডিসটেন্স কত? একেবারে মাঝখানে আগে যা ছিল তাকে আমরা অর্ধেক করে ফেলছি, ধরে নাও অর্ধেক করে ফেলছি, আগে যা ছিল তাকে আমরা অর্ধেক করে ফেলছি। ওকে, তো এখন দেখো, এখন তোমাকে বলবে যে এটার তুল্য ধারকত্ব কত। তো একটু খেয়াল করো, এই পাশেরটাকে আমরা ধরে নিব একটা ক্যাপাসিট্যান্স, এই পাশেরটাকে ধরে নিব আরেকটা ক্যাপাসিট্যান্স। তো এখানে দেখো তো C1 এর মান কত আসবে? C1 সমান সমান এরিয়া তো আর চেঞ্জ হয় নাই, এরিয়া আগেও যা ছিল এখনো তাই, জাস্ট মাঝখানে প্রবেশ করাই দিচ্ছি। তাহলে C1 সমান সমান আসবে এপসাইলন নট K1, কারণ K গুণ বেড়ে গেছে, এরিয়া কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় না? দেখো এরিয়া যা ছিল সেম এরিয়া পরিমাণ তুমি আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে আসছো, তাহলে এখানে এরিয়া চেঞ্জ হয় নাই, এরিয়া আগেও যা ছিল এখনো তাই, শুধু ডিসটেন্স চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল ডি এখন হয়ে গেছে অর্ধেক, তাহলে আসবে স্যার ডি বাই 2, যাকে আমরা সাজায় লিখতে পারি 2 এপসাইলন নট K1 A বাই ডি। ঠিক একইভাবে লিখতে পারি 2 এপসাইলন নট K2 বাই ডি বাই 2। এই দুইটাই জাস্ট উপরে লিখে দিলাম, একবারে লিখে দিলাম। ওকে, একই কনসেপ্ট, যে তোমার যে প্লেট সেম প্লেট পরিমাণ এরিয়া নিছো, তাহলে এরিয়া চেঞ্জ হলে ডিসটেন্স চেঞ্জ হয়েছে। তাহলে এখন দেখো তো এইটাকে যদি আমরা এইভাবে আঁকি, C1 এই যে ক্যাপাসিটরের এই একটা প্লেট ধরলাম, এটা এই যে আরেকটা প্লেট ধরলাম, এটা এই দুইটা মিলে হয়েছে কে C1। আবার এই ক্যাপাসিটর এই পাশের প্লেট, অর্থাৎ এই পাশের প্লেট আর এই পাশের আরেকটা প্লেট মিলে হয়েছে কে C2। তাহলে আমরা বলতে পারি এই দুইটা আসলে কিভাবে ছিল? সিরিজে। তাহলে এখন তুল্য ধারকত্ব কি আসবে? 1/C এর সমান সমান 1/C1 প্লাস 1/C2। জাস্ট মানগুলো বসায় দাও, 2 এপসাইলন নট K1A উপরে চলে যাবে D, সিমিলারলি D বাই 2 এপসাইলন নট K2 ইন্টু A। এখানে কমন নাও তো, D বাই 2 এপসাইলন নট A কমন নিলে থাকবে K1 প্লাস K2, যাকে তোমরা লসাগু করলে আসবে D বাই 2 এপসাইলন নট A, এখানে আসবে K1 K2 উপরে চলে যাবে K1 প্লাস K2। সুতরাং তুল্য ধারকত্ব তাহলে কত আসবে? তুল্য ধারকত্ব আসবে 2 এপসাইলন নট A K1 K2 বাই D ইন্টু K1 প্লাস K2। ওকে, এই হচ্ছে তোমার একটা প্রবলেম। তো এটা সিচুয়েশন নাম্বার 1 দেখলাম। যদি এইভাবে ফিল আপ করা থাকে তাহলে তুল্য ধারকত্ব হবে এখন এইটা। ওকে, তো সুন্দর মতো এটা একটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এখন আমরা আরো নতুন নতুন সিচুয়েশনে যাব, আরো কমপ্লেক্স করব আস্তে আস্তে। দেখো তো মোটামুটি এটা আইডিয়া হয়ে গেছে। তো এখন যদি এরকম করতে চাই যে তুমি প্রবেশ করছো, প্রবেশ করাইছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু এবার প্রবেশ করাইছো একটু ভিন্নভাবে। সেটা কি? এই যে এবার প্রবেশ করাইছো, ধরে নাও এখানে একটা ছিল, এখানে আরেকটা ছিল, এখানে প্রবেশ করাইছো ধরে নাও K1, এখানে প্রবেশ করাইছো ধরে নাও K2, ধরে নাও এখানে প্রবেশ করাইছো তুমি K3। ডিসটেন্স কত করে ফেলছো? ধরে নাও T1, এখানে দিছো মনে করো T2, এখানে দিছো মনে করো T3, যেখানে D ইকুয়ালস টু হবে T1 প্লাস T2 প্লাস T3, তিনটা যোগ করলে আবার D। তো এখানে আবার সেম তিনটা ক্যাপাসিটেন্স আসবে, একটা C1 আর একটা C2 আর একটা হবে C3। ওকে, তো C1 C2 C3 মান কি হবে একটু দেখো। C1 ইকুয়ালস টু আসবে এপসাইলন নট K, এরিয়া তো চেঞ্জ হয় না, জাস্ট T1 আসবে। তাহলে C2 মান কি আসবে দেখো তো, C2 ইকুয়ালস টু আসবে এপসাইলন নট K2 A বাই T2। তাহলে C3 আসবে এপসাইলন নট K3 A বাই T3। ওকে, তাহলে সুতরাং
তুল্য ধারক করতে কি আসবে 1/cs 1/c1 1/c2 1/c3। ওকে, তো এবার যদি মানটা বসাই আমি একটা লাইন কম করব, একবারে কমন নিব আমরা। একটু দেখো তো কি করা যায়। নিচে যা থাক লিখি এফসিলন নট k1 এ উপরে চলে যাবে t1 প্লাস এফসিলন নট k2 এ উপরে চলে যাবে t2 এফসিলন নট k3 এ উপরে চলে যাবে t3। তো কমন যায় কি 1/এফসিলন নট এ কমন যায়, তাহলে থাকলো কে থাকলো হচ্ছে তোমার t1/k1 প্লাস t2/k2 প্লাস t3/k3। তাহলে সুতরাং তুল্য ধারকত্ব তাহলে কি আসবে দেখো তো, তুল্য ধারকত্ব আসবে এফসিলন নট এ, এইটা উপরে যাবে আর উপরটা কোথায় আসবে নিচে আসবে, t1/k1 প্লাস t2/k2 প্লাস t3/k3। এই হচ্ছে তোমার সলিউশন। এখন সবসময় তো তিনটা থাকবে না, যদি এটা ইনফাইনাইট হয়, যে সাপোজ মনে করো এটা আমি 4টা 5টা 10টা 20টা যতগুলা দিছি, যতগুলা দিই না কেন জাস্ট ডট ডট দিয়ে দাও, ডট ডট দিয়ে দাও, এইভাবে যতগুলো অপশন পাবা জাস্ট বসায় দেবা। ওকে, খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম, ভালো মতো মাথায় রেখো। এই ফরম্যাটটা আমরা অনেক প্রবলেম সলভ করবো, বা ম্যাক্সিমাম প্রবলেম এইভাবে সলভ করবো যে এফসিলন নটে জাস্ট ডি। খেয়াল করো t1 পুরুত্বের পরবর্তী ধ্রুবক k1, তাহলে লিখবো t1/k1। দেখো t2 মান t2 পুরুত্বের পরবর্তী ধ্রুবক k2, তাহলে লিখবো t2/k2। t3 পুরুত্বের পরবর্তী ধ্রুবক হবে k3, তাহলে t3/k3। এই কনসেপ্টটা মাথায় রাখবা, t1/k1 t2/k2 t3/k3, দ্যাটস ইট। ওকে, তো সুন্দর মতো সিচুয়েশন নাম্বার, এটা হবে সিচুয়েশন নাম্বার 2, সিচুয়েশন নাম্বার 2 সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, এখন আসো সিচুয়েশন নাম্বার 3। যদি এরকম পার্শিয়াল ফিলিং করি তাহলে কি হবে দেখো, এই জিনিসটা আমার লাগবে, এটা বুঝলাম না। এখন যদি আমরা এইভাবে ফিলিং করি বা পরিপূর্ণ করি যে এরকম একটা মান দিচ্ছে, এই যে এরকম মান কি সেটা k1 আর এখানে কিছুই নাই। ওকে, এখন তোমাকে বলছি এই ডিস্টেন্স হচ্ছে তোমার t, আর এই ডিস্টেন্স কত হবে, টোটাল d থেকে আমরা t বাদ দিব। এখন বলবে তুল্য ধারকত্ব বাই করো। এখন সেম, এটা c1 এটা c2, c1 এর জন্য কি হবে c2 এর জন্য কি হবে, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, এভাবে আমরা করব না, তারপরে লিখে দিচ্ছি। দেখো একটু দেখো, c1 সমান আসবে এফসিলন নট k1 এরিয়া বাই t, আর c2 আসবে তোমার এফসিলন নট a বাই d মাইনাস t, তারপর 1/c1 1/c2 করব। ঠিক আছে, তো এই ঝামেলা কিন্তু যাব না, আমাদের রেডিমেড ফরম্যাট আছে এই যে পার্শিয়াল ফিলিং। তাহলে এখানে তুল্য ধারকত্ব কি আসবে, এই দুটো তো সিরিজ, তো তুমি সরাসরি লিখে দিবা স্যার এফসিলন নট a, কারণ এরিয়া চেঞ্জ হয় নাই। এবার দেখো টি এর নিচে কে আছে, মানে টি পুরুত্বের পরবৈদ্যুতিক ধ্রুবক কত k1, লেখা দাও t/k1 প্লাস d মাইনাস t, এটা পুরুত্বের পরবৈদ্যুতিক ধ্রুবক কত, কিছুই নাই, তার মানে 1 তো লেখা লাগে না, তাহলে আমরা এইভাবেও লিখে রেখে দিতে পারি d মাইনাস t। ওকে, এই কনসেপ্ট দিয়ে আমরা সবকিছু সলভ করব, এটাকে বলে পার্শিয়াল ফিলিং। জাস্ট দেখো বেসিক কনসেপ্ট দিয়ে করা যায়, এত কঠিন করার কিছু নাই, কিসে কয় তুমি জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো। ওকে, তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করো, এটা প্রায় সময় চলে আসে আমাদের এমসিকিউতে ম্যাক্সিমাম টাইমে আসে, সুন্দর মতো নোট করে নাও। ওকে, তো আমরা এখন যাব পরবর্তী প্রবলেমে বা পরবর্তী টপিকে একটু চলে যাই। কি হলো না যাক, আচ্ছা দেখো, তো এইটা মোটামুটি সিচুয়েশন নাম্বার 3 হয়ে গেছে। তো আমরা দেখতেছি এই কনসেপ্টটা পারলে পার্শিয়াল ফিলিং অনায়াসে সলভ করা যায়। এরপর আসো সিচুয়েশন নাম্বার 4। সিচুয়েশন নাম্বার 4 যদি এরকম হয়, এবার তুমি এখন প্যারালাল প্লেটটাকে এভাবে ফিল আপ করবা, এই যে ঠিক এইভাবে। উপরের অর্ধেক দিছো মনে করো k1, নিচের অর্ধেক দিছো মনে করো সাপোজ k2। ওকে, k2 এভাবে ফিল আপ করছো। এই যে এখানে এরিয়া অর্ধেক তুমি করছো, এই অর্ধেক তোমার a/2, এই অর্ধেক তোমার a/2, একেবারে অর্ধেক করছো, বেসিক ফরম্যাট নিলাম কিছু। ওকে, তো এখন তোমাকে বলবে তুল্য ধারকত্ব কত। তো দেখো এটা হচ্ছে তোমার c1, এটা হচ্ছে তোমার c2। তো দেখো c1 কি আসে, c1 ইকুয়ালস টু আসবে এফসিলন নট k1, এরিয়া কিন্তু আগে যা ছিল, এই দেখো এরিয়া যা ছিল তার অর্ধেক রাখছো k1, নিচের অর্ধেক রাখছো k2, তাহলে আসবে তোমার a/2। ডিসটেন্স কিন্তু এবার চেঞ্জ হয় নাই,
এবার কিন্তু ডি। সিমিলারলি C2 ইকুয়াল টু লিখতে পারি এপসাইলন নট K2, এরিয়া অর্ধেক হয়েছে কিন্তু ডিসটেন্স চেঞ্জ হয় নাই। এখন তুল্য ধারকত্ব কি হবে একটু দেখো তো। এই উপরের অংশটা মিলে একটা ক্যাপাসিটর হয়েছে, খেয়াল করো উপরের অংশ একটা ক্যাপাসিটর C1, যার এই পাশের বাম পাশ লিখছে আর এই ডান পাশ লিখছে, এই দুইটা মিলে হয়েছে তোমার C1। আবার C2 এই বাম পাশে হয়েছে একটা, এই ডান পাশে হয়েছে আরেকটা, এই দুইটা মিলে হয়েছে তোমার C2। পরে দেখলাম এই দুইটা প্লেট সেম পটেনশিয়াল, এই জন্য সেম পটেনশিয়ালতে কানেক্ট করে দিলাম, এই দুইটা প্লেটও সেম পটেনশিয়াল কানেক্ট করে দিলাম, কারণ একই ব্যাটারির সাথে তারা কানেক্টেড। এক্স এই পাশে ধরে নাও ওয়াই। ওকে, তার মানে আমরা বুঝে গেলাম এক্স আর ওয়াই যদি এখানে দেই তাহলে আমরা বুঝে গেলাম তারা আছে আসলে সমান্তরালে। সুতরাং এইভাবে কনসেপ্টটা মাথায় রাখবা, সমান্তরাল হলে আমরা জানি C1 প্লাস C2 যোগ করে দিতে হয়। তো কমন নাও, কি যায় এপসাইলন নট A বাই 2D কমন যায়, থাকলো K1 প্লাস K2, জাস্ট 2 নিচে নামা নিয়ে একবারে কমন নিয়ে নিছি। ওকে, তো এই কনসেপ্টটা মাথায় রেখো যে কিভাবে ফিল আপ করলে শ্রেণী হয় আর কিভাবে ফিল আপ করলে সমান্তরাল হয়। এই কনসেপ্টটা ব্রেনে ঢুকাইতে না পারলে সামনের অ্যাডভান্স প্রবলেমে ঝামেলা আছে। ওকে, কনসেপ্টটা মাথায় রেখো। এইভাবে যদি ঝামেলা ভাগ করা হয় যে সেম পটেনশিয়াল তাহলে সমান্তরাল। ওকে, আর যদি এইভাবে ফিল আপ করতাম এইভাবে তাহলে কিন্তু পাশাপাশি থাকতো, তাহলে দুইটা পটেনশিয়াল সেম হইতো না, তখন হয়তো সিরিজ, যেটা আগের গুলো আমরা করছি। ওকে, এবার একটু মাথায় রেখো, সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করো। ওকে, এবার আসো সিচুয়েশন নাম্বার 5। এখন একটা ফরম্যাট দেখি, তো সেটা হচ্ছে কিভাবে ফিল আপ করা যায়। আবার একটু কঠিন করে ফিল আপ করতে চাচ্ছি, আমি এটা 3D ভিউ আঁকবো, নাহলে এটা বুঝতে একটু অসুবিধা হবে। আমি একটা 3D ভিউ আঁকতে চাচ্ছি, একটু দেখো। তো আগে একটু চিত্রটা ঠিক করে এখানে চিত্র চিত্র চিত্র। ওকে, দেখো এই যে দুইটা পাত, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, আর এই যে প্রস্থ ধরছে V, আর টোটাল লেন্থ ধরে নাও L। ওকে, L। এবার একটু খেয়াল করো, এই যে টোটাল L কে আমরা কয় ভাগে ভাগ করব। এবার দেখো, মনে করো সাপোজ উপরের একটা অংশ এইভাবে দিলাম, ধরো না এরকম একটা মান দিলাম যেটা হচ্ছে K1, উপর থেকে ফিল আপ হয়েছে কতটুকু x1, তার মানে আমি এখান থেকে এই পর্যন্ত x1 পর্যন্ত একটা পরবর্তী ধ্রুবক রাখছি, K1 রাখছি। তারপর নিচে আরেকটা অংশ আমি নিলাম, এই অংশে ধরে নাও আমি রাখছি হচ্ছে K2, যার লেন্থ ধরে নাও x2। তাহলে এখান থেকে আবার x2 পরিমাণ আমি আরেকটা পরবর্তী ধ্রুবক রাখলাম K2। নিচের অংশ যেটা আছে এইটাকে আমি ধরে নিলাম K3, এই টোটাল হচ্ছে x3, এখান থেকে এটার মান x3, যেখানে আছে হচ্ছে K3। এইভাবে আমরা ফিল আপ করছি। তো একটু তাকায় দেখো তো, এখানে যে ক্যাপাসিটেন্স C1 C2 C3, দেখো তো মান কি হবে। আমি এখানেই লিখি, দেখো C1 ইকুয়ালস টু আসবে এপসাইলন নট K1, এরিয়া কত হবে ভালো মতো খেয়াল করো। এই যে প্রস্থ, প্রস্থ কিন্তু সবার সেম, তাকায় দেখো সবার কিন্তু প্রস্থ সেম, এন্ড প্রথমটার এরিয়া হবে এতটুকু, তাহলে ওর এরিয়া কত হবে প্রস্থ ইনটু হাইট। তুমি কি বলবা, প্রস্থ ইনটু হাইট, এটা তার এরিয়া ডিভাইড বাই ডিসটেন্স, তো চেঞ্জ হয় নাই, তার ডিসটেন্স যা আছে তাই। ওকে, এই 3D ভিউ না আঁকলে একটু বুঝতে অসুবিধা হয়, এই জন্য 3D ভিউ দিয়ে তোমার বুঝিয়ে দিলাম। তাহলে C2 ইকুয়ালস টু কত আসবে এপসাইলন নট K2, এন্ড C2 মানে যে এই এরিয়াটা লাগবে আমার, এই যে নিচের এটা আমি একটু রেড পেনে দেখাচ্ছি, এই এরিয়াটা লাগবে, এন্ড এই এরিয়া কত হবে একটু দেখো তো, আর প্রস্থ B, হাইট x2, তাহলে আসবে তোমার সরি এটা x1, এন্ড আসবে তোমার x2 ডিভাইড বাই D, কারণ D সবার সেম। সিমিলারলি C3 ইকুয়ালস টু আসবে এপসাইলন নট K3 B ইনটু x3 ডিভাইড বাই D। এখন তারা সব কিভাবে আছে দেখো, সবগুলো কিভাবে আছে, সবগুলোর পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম, তাকায় দেখো এই পাশে x আর এই পাশে ধরে নাও y, তাহলে সবগুলো পটেনশিয়াল ডিফারেন্স দেখো, প্রত্যেকটা প্লেটের এই পাশে x, প্রত্যেকটা প্লেটের এই পাশে y, তাহলে তারা আছে সমান্তরাল। সমান্তরাল থাকলে আমরা এভাবে লিখতেই পারি, C1 নিচে চলে আসবে, C2 এই পাশে চলে আসবে, C3, এই সব পটেনশিয়াল ডিফারেন্স সেম, দ্যাটস ওয়াই তারা সমান্তরাল। তাহলে তুল্য ধারকত্ব কি আসবে, এই তিনটাই আমরা যোগ করে দিব। তো যোগ করে দিলে কমন যায় কি এপসাইলন নট B বাই D কমন যায়, তাহলে থাকলো কি
বি বাই ডি থাকলো k1 x1, k1 x1 প্লাস k2 x2 প্লাস k3 x3। ওকে, এখন যদি এরকম আরো অনেক থাকতো, আমরা অনেকগুলা কি করে দিতাম, যোগ করে দিতাম। ওকে, একটা 3টা দিয়ে সলভ করছি, একবারে ইনফিনিটের জন্য দেখা দিচ্ছি তোমাকে যে 3টা না, এখন যদি 30টাও থাকে সেম কনসেপ্ট, জাস্ট ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করে দাও, তাহলে আমাদের সময়টা বাঁচবে। ওকে, মাথায় রেখো, এই হচ্ছে তোমার সমান্তরালে যদি যুক্ত করি। তো এই সিচুয়েশনটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এরপর আসো সিচুয়েশন নাম্বার 6। তো সিচুয়েশন নাম্বার 6 এ কি আছে একটু দেখি কি আনা যায়। দেখো সিচুয়েশন নাম্বার 6, এখন যদি আমরা এইভাবে ফিল আপ করি, এইভাবে জাস্ট এইভাবে যদি ফিল আপ করি, ধরুন এই পাশে k1, এই পাশে k2, এই পাশে k3, এই পাশে k4, দুইভাবে সলভ করতে পারি। এখানে দেখো যে ডি ছিল এটা ধরে নিলাম অর্ধেক করে ফেলছি, এরিয়া ধরে নিলাম অর্ধেক করে ফেলছি, তাইলে কি হবে একটু দেখি, x y। তো এখানে ক্যাপাসিটেন্স কয়টা, 4টা, একটা একটা করে বের করি। C1 সমান সমান এপসাইলন নট K1, এরিয়া হয়ে গেছে অর্ধেক, ডিসটেন্স হয়ে গেছে কি তোমার অর্ধেক, তাহলে 2 2 চলে যাবে, এপসাইলন নট K1 A বাই D। সিমিলারলি একই ভাবে এপসাইলন নট K2, এরিয়া অর্ধেক, ডিসটেন্স অর্ধেক, তাহলে এখানেও আসবে এপসাইলন নট K2 A বাই D। তাহলে C3 কত আসবে, একইভাবে এপসাইলন নট K3, এরিয়া অর্ধেক, ডিসটেন্স অর্ধেক, এপসাইলন নট K3 A বাই D। সিমিলারলি C4 এপসাইলন নট K4 A বাই 2 D বাই 2, এপসাইলন নট K4 A বাই D। তো এখন দেখো এই C1 আর C2 এরা আছে সিরিজে, নিচের C3 C4 এরাও আছে সিরিজে, কিন্তু এখন তাকে দেখো এই প্লেটগুলার পটেনশিয়াল ডিফারেন্স, এই প্লেটগুলার প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম, তাহলে অ্যাকচুয়ালি তারা এইভাবে আছে, তাহলে এই দুইটা হবে সিরিজ, এই দুইটা সিরিজ, ফাইনালি সমান্তরাল। তাহলে সুতরাং একবারে লিখে দিতে যাচ্ছে সি ইকুইভ্যালেন্ট। এই দুইটা সিরিজ কিভাবে বের করতে হবে, গুণফল বাই যোগফল C1 প্লাস C2। সিমিলারলি C3 C4 এখানেও আসবে গুণফল প্লাস যোগফল। এখন দেখো এই দুইটা প্যারালাল মানে এই দুইটা আমরা কি করে দিব, যোগ করে দিব, জাস্ট এই মানটা এখানে বসায় দিবা, যা আসবে এটাই তোমার অ্যান্সার। ওকে, জাস্ট মান দেওয়া থাকবে। তো এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, এরপর আসো, তুমি চাইলে আলাদা আলাদা করতে পারো, 1/C1 1/C2 কত আসে ক্যালকুলেশন করে মান বসায় ট্রাই করবা এটা। তো এখন সেম অঙ্কটা আমি একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে এত সহজ করে ডাটা দিব না। সিচুয়েশন নাম্বার এখন নিয়ে আসলাম, ধরে নাও 7। সেটা কি, আমি ধরে নিলাম সাপোজ এটা হচ্ছে তোমার T1, এটা হচ্ছে তোমার T2 ধরে নিলাম। তো T2 মানে এভাবে লিখতে পারো, টোটাল D থেকে T1 বাদ দাও, তাহলে তো T2 বের হবে। আর এরিয়াটা বলে দিলাম, সাপোজ ধরে নাও এটা x1, আর এইটা তাহলে তোমার হবে টোটাল যে লেন্থটা থাকবে, লেন্থ থেকে x1 বাদ দিয়ে আমরা কার মান পাবো, x2। আর এটা 3D ভিউ যদি আমরা এটা আঁকি, 3D ভিউ আঁকলে আমরা জানি এরকম একটা ঘটনা, আমরা আগেরটা তো দেখছি, একটু চিত্রটা আঁকা নিই স্যার, চিত্রটা আঁকা বুঝাইতে অনেক সুবিধা হয়, 3D ভিউটা না দেখলে অঙ্ক বুঝতে একটু অসুবিধা হয় আর কি। তো দেখো এই ডিসটেন্স, আমি উপরের অংশ, যে এই পরিমাণ অংশ x1, প্রস্থ কিন্তু সেম, এই উপরের অংশটাকে ধরে নিচ্ছে এতটুকু একটা অংশ, যার প্রস্থ বি, এটা প্রস্থ বি, বাট এটা x1, আর এইটাকে আমরা ধরছি x2, যেখানে আমরা টোটাল L থেকে x1 বাদ দিতে পারি, এই টোটাল লেন্থ আমি L ধরলাম। এই উপরের অংশকে আবার দুই ভাগে ভাগ করছে, দেখো এই যে এই পাশে প্লেট রাখছে, এর মাঝখানের অর্ধেক K1, এই পাশে আবার K2 রাখছে, এই একদম মাঝখান বরাবর, এই পাশে K1, ওই পাশে K2।
ওকে, তো এবার দেখো তো এখানে তাহলে C1 ইকুয়াল টু তাহলে কি আসবে দেখো, C1 ইকুয়াল টু তাহলে আমার আসতেছে এপসাইলন নট কে এরিয়া লাগবে, এন্ড এরিয়া মানে কি তাকে দেখো b ইনটু x1, তাহলে এরিয়া এখানে a/2 লেখা যাবে না, লিখবে b ইনটু x1। আর ডিসটেন্স কত, C1 এর ডিসটেন্স কত t1, তাহলে এখানে আসবে তোমার t1। এই হচ্ছে তোমার ঘটনা। ওকে ওকে, না বুঝতে পারলে আরো অপশন আছে, দেখো C2 এপসাইলন নট k2, এরিয়া কত হবে, এরিয়া হবে কি দেখো C2 মানে যেটা, তো এরিয়া সেম, এই যে এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক, এরিয়া তো সেম v ইনটু x1, বাট এটার ডিসটেন্স কত d মাইনাস t1 অথবা t2 যেমন ইচ্ছা লেখো। এবার আসো এখানে C3 এরিয়া কত, এরিয়া নিচে যে নিচের অর্ধেক এরিয়া, এটার প্রস্থ v বাট হাইট হচ্ছে তোমার x2, এখানে লিখতে পারো v ইনটু x2 মান তুমি এভাবে লিখতে পারো l মাইনাস x1, যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে লিখে দিবা। পুরুত্ব কত t1, এখানেও তাহলে তোমার আসবে v ইনটু x2, পুরুত্ব কত d মাইনাস t1। এবার আবার সেম ক্যালকুলেশন, একেবারে সেম ক্যালকুলেশন বের করে দেখো এই দুইটা সিরিজ দেন প্যারালাল, আবার তোমরা সলভ করো। ওকে, তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এখন অনেক সময় তোমাকে এখানে k1 k2 না দিয়ে বলতে পারে এখানে শুধু বায়ু আছে, জাস্ট এখানে k2 এর মান কত বসাবা 1, বায়ু বা শূন্য মাধ্যমের জন্য 1 বসাই দিবা, যদি এরকম প্রবলেম হয় আর কি। ওকে, তো যাই হোক লাস্ট সিচুয়েশন নিয়ে আসতে পারে একটা, তো দেখো এটা কিভাবে করবো। জাস্ট এটা আলাদা করে দেখাইতো বা জাস্ট মুখে বললেও হইতো, যাই হোক দেখো একটু। তো সেটা হচ্ছে কি, মনে করো সাপোজ এইভাবে ফিল আপ করলাম, এইভাবে ধরে নাও এইভাবে একটা ফিল আপ করলাম, ধরে নাও এটা হচ্ছে তোমার k1, এটা তোমার k2, এখানে কিছু নাই, ডিসটেন্স দিছি এটা তোমার t, তাহলে এটা তোমার হবে কি d মাইনাস t। এখন বললো তোমাকে তুলোধারা করতে বাই করো, x আর y, আর ডিসটেন্সটা কিভাবে দিছে, এই যে এই পাশে যে মানটা দিছে এই মানটা ধরে নাও x1, আর এই মানটা ধরে নাও l মাইনাস x1, যাকে আমরা ধরতে পারি x2। আর প্রস্থ কত, সেম আগের মতো b, প্রস্থ বলা থাকবে, b দেওয়া আছে। তো দেখো এখানে c1 কি আসবে, c1 ইকুয়ালস টু এপসাইলন নট k1, এরিয়া কত দেখো, এরিয়া প্রস্থ কত b, লেন্থ কত x1, তাহলে আবার b x1 ডিভাইড বাই পুরুত্ব কত t। সিমিলারলি একইভাবে তাহলে আমরা C2 লিখতে পারি এপসাইলন নট k2 b ইনটু x1 এর জায়গায় জাস্ট আসবে x2 ডিভাইড বাই t। তাহলে C3 কি আসবে দেখো, C3 মানে এটা বুঝাইছি, দেখো এটা আমার C1, এটা আমার C2, এই পুরোটা আমার C3, এন্ড C3 হবে তোমার এপসাইলন নট k এর মান তো নাই 1, এরিয়া। এবার দেখো এরিয়া, তো এটা একটু খেয়াল করো, আমি এই পাশের অর্ধেককে দুই ভাগে ভাগ করছি, খেয়াল করো এরকম, তো এই পাশে অর্ধেক দুই ভাগে ভাগ করছি আর এই পাশে অর্ধেক পুরোটা রাখছি, তাহলে এই পাশে পুরোটা এরিয়া কি হবে b ইনটু টোটাল লেন্থ, কারণ এই পাশে পুরোটা খালি, তাহলে আমার পুরোটা ক্ষেত্রফল নিতে হবে, তাহলে আসবে কি b ইনটু টোটাল লেন্থ ডিভাইড বাই ডিসটেন্স দেওয়া আছে মাত্র d মাইনাস t। ওকে, ভালো মতো খেয়াল করো, কনসেপ্ট গুলো ব্রেনে না ঢুকলে ঝামেলা আছে, এগুলো মুখস্থ করার কিছু নেই। তুমি তাকায় দেখো এই পাশের এই যে দুইটার, এই পাশেরটাকে তুমি অর্ধেক করছো, কিন্তু এই পাশে পুরোটা রাখছো, তাহলে এখন এই পাশে পুরো প্লেটের এরিয়া হবে, যে পুরো প্লেটের এরিয়া নিতে হবে b ইনটু লেন্থ, আর এই পাশে তুমি অর্ধেক করে নিছো, লেন্থকে x1 x2 এই যে দুই পার্টে ভাগ করছি। ওকে, তাহলে আমরা এইভাবে একটু দেখাইতে পারি, এই পাশেরটা দেখো এক পাশেরটা পুরো ফাঁকা, আর এই পাশেরটাকে তুমি দুই ভাগে ভাগ করছো, ধরো নাও k1, এই পাশেরটা ভাগ করছো k2, বাট এই পাশের অর্ধেক এই যে এইটা হচ্ছে তোমার t, আর বাকি অর্ধেক হচ্ছে তোমার d মাইনাস t, এই পাশে অর্ধেক পুরো ফাঁকা আছে, আর আমি এখানে পুরোটার এরিয়াটাই নিচ্ছি। ওকে, আশা রাখি 3D ভিউ দিয়ে বুঝতে পারছি। এরপরে দেখো তো এটা কিভাবে আছে, তো এখন এখানে সিরিজ প্যারালাল কিভাবে ভাগ করবো দাঁড়াও, হ্যাঁ তাহলে এই দুইটার কমন পটেনশিয়াল আছে। ওকে, তাহলে এখানে দেখো এই পাশে প্লেট আমি ধরলাম, এটা একটু বুঝানো কিভাবে নিয়ে আসতে হয়, এই পাশে প্লেট ধরলাম এটা, আর এই ডান পাশে প্লেট ধরলাম এটা, এই দুইটা মিলা হইলো C1, বুঝে নিও।
আবার তুমি খেয়াল করো C2 এই একই প্লেট নিতে হবে, এই একই প্লেট নিলাম, C2 এই পাশে তোমার একই প্লেট নিতে হবে, এই দুইটা মিলে হবে C2। এন্ড তাকে দেখো C1 C2 যে বাম পাশের দুইটা প্লেট এই দুইটার পটেনশিয়াল সেম, তাহলে এই দুইটার পটেনশিয়াল সেম। আর এই ডান পাশের প্লেট দুইটারও পটেনশিয়াল সেম, কিন্তু এই পটেনশিয়াল আবার ওয়াই এর সাথে কানেক্ট না, এখানে অন্য কোনো বিন্দু আছে। কেন? আবার এই প্লেট দেখো, এই প্লেট দুইটা যেটার সাথে কানেক্টেড C3 বাম পাশ ওইটার সাথেই কানেক্টেড, কিন্তু C3 ডান পাশ আবার কানেক্ট কার সাথে? ওয়াই এর সাথে। তার মানে সার্কিটটা দাঁড়াইলো এরকম। ওকে, এভাবে বুঝা বুঝা সার্কিট নিয়ে আসবা। এখন তুমি তুল্য ধারকত্ব কিভাবে করবা স্যার? তুমি বলবা স্যার C1 C2 কিভাবে আছে? সিরিজ। তাহলে এই দুইটা সিরিজ করলে তোমার আসবে হচ্ছে কি C1 প্লাস C2, আর এই পাশে এখনো আছে তোমার C3। ওকে, সার্কিট সলিউশন তো আমরা জানি। এখন ফাইনাল তুলনা হবে গুণফল বাই যোগফল। তাহলে C3 ইন্টু C1 প্লাস C2 বাই সবগুলো যোগ করে দাও, C1 প্লাস C2 প্লাস C3 দুটা যোগ করে দিলাম। এবার ক্যালকুলেটারে বা যেখানে যে মান দেওয়া থাকবে বসালে যেটা আসবে এটা হচ্ছে তোমার অ্যান্সার। এইভাবেও তোমাকে একটু ঝামেলা করতে পারে সিরিজ প্যারালাল নিয়ে। ওকে, তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এরপর আসো সিচুয়েশন নাম্বার 9। তো লাস্ট একটা সিচুয়েশন দেখি, আরেকটা সিচুয়েশন নাম্বার 9। এটাও খুব চমৎকার প্রবলেম। তোমাকে বলবে তুমি একটা সমান্তরাল পাত ধারক নিছো, এই সমান্তরাল পাত ধারক একটু বড় করে রাখি, একটা সমান্তরাল পাত ধারক নিছো। এখন তোমাকে বলছে এই পাত ধারককে তুমি n সংখ্যক ভাগে ভাগ করছো, n সংখ্যক ভাগ। কিভাবে ভাগ করছো? এই যে এভাবে মনে করো, সাপোজ মনে করো এরকম দুইটা পাত, এই পাতের ভিতর সেম পাত আরেকটা দিলে আরেকটা দিলে আরেকটা দিলে, এইভাবে অসংখ্য পাত তুমি রাখছো, n সংখ্যক পাত রাখছো। দুইটা রাখতে পারো, তিনটা রাখতে পারো, চারটা রাখতে পারো, পাঁচটা রাখতে পারো, যেমনি ইচ্ছা রাখো। সমান দূরত্বে রাখা লাগবে না, যেমনি ইচ্ছা রাখো। রাখলে তোমাকে বলবে আগে যে ধারকত্ব ছিল সেটা কি চেঞ্জ হবে? তো একটু খেয়াল করো, ইনিশিয়ালি ডিস্টেন্স ছিল তোমার d, এরিয়া যদি a, তখন আমরা লিখি c ইকুয়ালস টু এপসাইলন নট a বাই d, মাঝখানে পরবর্তী ধ্রুবক 1। এখন তুমি এটাকে যদি n সংখ্যক ভাগে ভাগ করো, ধরো না একটা মোটা একটা চিকন ইচ্ছা মতো দিছো, ইচ্ছা মতো তুমি দিছো, মনে করো কোনো রুলস মেনটেন করা দেওয়া নাই, ধরে নাও। তো এইটাকে ধরে নাও তুমি T1, এইটাকে ধরে নাও তুমি T2, এইভাবে ডট 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 করতে করতে এখানে ধরে নাও তুমি ধরে নিলা Tn, n সংখ্যক নিছো। কিন্তু আমরা তো জানি এই টোটাল ডিস্টেন্স আগে যাচ্ছিল, তাই আমি একটু বোঝার সুবিধার্থে বড় করে রাখছি, মানে এইটার একটু জুম করে রাখছি। আসলে ডিস্টেন্স যা ছিল তাই, এর মাঝখানে মনে করে একটা দুইটা করে অনেকগুলো পাত দিতে পারি। তাহলে এখন দেখে শর্ত মতে বলতে পারি T1 প্লাস T2 প্লাস T3, এখন যতগুলো পুরুত্ব পাবো সবগুলো যোগ করলে আমি আবার কি পাবো? D পাবো। তাহলে এখানে যতগুলো ক্যাপাসিটেন্স হয়েছে দেখো C1 C2 ডট ডট ডট, এখানে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, একটু বড় করে আঁকি এটা একটু। এখানে যেটা হবে n সংখ্যক পাত দিয়ে তার একটা কিন্তু ধারকত্ব কম হবে। যেমন দুইটা পাত দিয়ে একটা ধারকত্ব হয়, তিনটা পাত দিয়ে দুইটা হয়, পাঁচটা পাত দিয়ে চারটা হবে, তাহলে 10টা পাত দিয়ে 9টা হবে। তাহলে n সংখ্যক পাত দিয়ে n-1 সংখ্যক ক্যাপাসিটেন্স হবে। ওকে, এখন সবগুলো দেখো তো কিভাবে আছে। এটা ধরে নাও x, এটা ধরে নাও y। তাকে দেখো তো এই পাশের প্রান্ত আর এইটা মিলা হয়েছে তোমার C1, আবার C2 এই বাম পাশের প্রান্ত ডান পাশেরটা মিলা হবে C2। এইভাবে যতগুলো আছে Cn-1 সবগুলো দেখো তো আসলে কিভাবে আছে? সিরিজে আছে। যদি সিরিজ হয় তখন আমাদের তুল্য ধারকত্ব সরাসরি সূত্র ছিল একটা, এপসাইলন নট a T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস ডট 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 যতগুলো ছিল Tn বাই Kn। একটা শর্টকাট ফরম্যাট তৈরি করে রাখছিলাম, রাখলে কি হবে তোমার আর এই ক্যালকুলেশন করা লাগবে না, শর্টকাট। ওকে, মুখস্থ রেখো এটা। এখন একটু মিলাও, এই T1 তার পরবর্তী ধ্রুবক কত? 1। T2 পরবর্তী ধ্রুবক কত? 1। Tn পরবর্তী ধ্রুবক কত? 1। আরে তাকায় দেখলাম কি হয়ে গেল?
T1 প্লাস T2 প্লাস Tn, দেখো তো এগুলো সব যোগ করলে কি পাবো? এপসাইলন নট a বাই d, যেটা দেখো আগের ধারকত্ব। এই জিনিসটা তোমার আসবে ভালো মতো মাথায় রেখো যে পরবৈদ্যুতিক ধ্রুবক দিবা না, জাস্ট সেম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট n সংখ্যক পাতে ভাগ করলে তুল্য ধারকত্বের যে মানটা আসবে এটা কি আগের ধারকত্বের সমান আসবে নাকি ভিন্ন আসবে? তাকে দেখলাম হ্যাঁ তুল্য ধারকত্ব আসবে আগের ধারকত্বের সমান, অর্থাৎ এখানে ধারকত্বের মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, তো সুন্দর মতো একটা নোট করে ফেলো, আমি লিখে দিচ্ছি যে সুতরাং ধারককে সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট n সংখ্যক পাত দিয়ে c বা n মাইনাস 1 সংখ্যক ধারকত্ব তৈরি হবে, কিন্তু ধারকত্বের মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু মোট ধারকত্বের মানের কোনো পরিবর্তন হবে না। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, অর্থাৎ মোট ধারকত্ব যেটা আসবে তুল্য ধারকত্ব হবে, আগের যে ধারকত্ব ছিল সেটা সমান হবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আসো সিচুয়েশন নাম্বার 9 তো গেল। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, স্যার ধারকত্ব যদি আমরা এইভাবে ফিল আপ করি, এইভাবে কোনাকুনি ফিল আপ করি, তাহলে কি হবে? এই ধরনের প্রবলেমগুলো আমি আলাদা করে নিয়ে আসছি। দেখো এখন দেখো সিচুয়েশনটা খেয়াল করো, যে তুমি যে ক্যাপাসিটর রাখছো এটার অর্ধেক বা এইভাবে রাখো না, একদম কোনাকুনি ফিল আপ করে দিচ্ছ। কোনাকুনি ফিল আপ হলে কিভাবে সলভ করো ভালো মতো খেয়াল করো। বলছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ মেড অফ টু স্কোয়ার প্লেট। এই যে ইম্পর্টেন্ট একটা লাইন, যে এখানে দুইটা প্লেট তৈরি করছে কিন্তু এটা স্কোয়ার বর্গাকার, যার দৈর্ঘ্য দিচ্ছে a, তাহলে প্রস্থ কি হবে? a হবে। আমি এটা 3D ভিউ আলাদা করে একা দিতেছি। 3D ভিউ শিখলে অনেক ইজিলি ক্যালকুলেশন করতে সুবিধা হয়, মানে তোমার বুঝতে সুবিধা হবে যে আসলে কি হয়েছে এখানে। 3D ভিউ আইকা প্রবলেমগুলো সলভ করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব তোমাকে প্রশ্ন বলছে d। এখন এটার যে লেন্থ এটা হচ্ছে a, আবার প্রস্থ হবে a, কেন? স্কোয়ার প্লেট। এখন তোমাকে বলছে সেপারেটেড বাই ডিস্টেন্স, আচ্ছা d এর মান a থেকে অনেক অনেক ছোট। আচ্ছা দেখো the lower triangle portion is filled with dielectric of constant k1, এই যে নিচেরটা k1 দ্বারা ফিল আপ এন্ড উপরটা তাহলে কি দ্বারা? k2 দ্বারা ফিল আপ। এটা প্রশ্নে বলা নাই, বলা উচিত ছিল, যাই হোক আমি প্রশ্নে দেখাই দিচ্ছি আর কি। বলছে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর ইজ, মানে এই ক্যাপাসিটেন্সটা কত হবে এই প্রদত্ত ক্যাপাসিটরের ধারকত্বটা বাই করতে বলছে। এটা আউটপুট সরাসরি আমরা মুখস্থ রাখবো। দেখো আগে প্রমাণটা কিভাবে করি, আগে প্রমাণটা দেখো। তো এখন আমরা এখানে একটা কাজ করবো, একটু বড় ক্যালকুলেশন এটা। তো প্রথমে আমরা এইভাবে একটা কল্পনা করি বা আলাদা করে চিত্র আঁকি। দেখো এই হচ্ছে তোমার ঘটনা। নিচের অংশটা আমি ধরে নিলাম k1, উপরের অংশটা ধরলাম k2। মাথা রেখো উপরেরটা k2, নিচেরটা k1। এখন আমরা এই যে এটার যে সেপারেশন, মানে এটার যে লেন্থ মাথা রেখো, এখানকার এই লেন্থের মানটা দিছে তোমার এই যে a। ওকে, এটা a ধরলাম, আর এখানকার যে ডিস্টেন্স এটাকে আমি ধরছি হচ্ছে d। এখন দেখো তুমি যখন একটু সামনের দিকে যাচ্ছ, দেখো তো আস্তে আস্তে মান চেঞ্জ হচ্ছে, তারপর এটা পরিবর্তনশীল k এর মতো হয়ে গেছে। তাহলে কাজ করবো কি, এখান থেকে আমি একটা ক্ষুদ্র অংশ কাটা নিব, কাটা ক্যালকুলেশন শুরু করব। তো দেখো আমি এখানে একটা ক্ষুদ্র অংশ কাটা নিলাম, ধরো এইটা হচ্ছে আমার ক্ষুদ্র অংশ। ভালো মতো খেয়াল করো, যেটার এই মানটা আমি ধরে নিলাম dx, যেটা এখান থেকে দূরত্ব কত x পরিমাণ ধরলাম, যে এখান থেকে x দূরে। ওকে, এখান থেকে x দূরে একটা dx পরিমাণ অংশ কাটা নিস dx। তো প্লেটটা এভাবে আছে,
খেয়াল করো প্লেটটা এভাবে আছে, তুমি এখান থেকে এটা ডিএক্স অংশ কাটছো, আমি একটা পেজ দিলে ভালো হইতো, পেজ কই পাবো? আচ্ছা যাও একটু চিন্তা করো, এই যে ধরো না এই যে আমি হাতটা দিলাম, এরকম হাত, এই যে পেজ, এখান থেকে এই পর্যন্ত সামান্য একটা ডিএক্স অংশ নিচ্ছ, এই যে লেন্থ বরাবর, তাহলে আমরা এইভাবে বলতে পারি এটার যদি একটু শোয়ায় দাও, এটা যদি একটু শোয়ায় দাও, শোয়াই দিলে কি হবে? হ্যাঁ, শোয়াই দিলে তো এরকম সেম এরকম হবে। দেখি এটা চিত্র রাখতে পারি কিনা, একটু দাঁড়াও। তাহলে এবার এই পাশটা একটু মুছে দিই, দেখো তাহলে তো তোমার কনভার্ট হয়ে যাবে। দেখো এবার, বাস এই হচ্ছে তোমার ঘটনা। ওকে, এবার দেখো এইটার জাস্ট এরকম রিভার্স করে দিস, এই ডিস্টেন্সটা ধরছি আমি এখন কত, ডি। দেখো এটা যদি তুমি শোয়াই দিবা, শোয়াই দিলে দেখো তো এইটাও হবে এ, এটাও হবে তোমার এ। ওকে, এই যে এই ডিস্টেন্সটা তুমি এ ধরছিলা, এখন এখান থেকে একটা সামান্য অংশ কাটছো, সামান্য অংশ, এই যে ধরো নাও এখান থেকে এই পর্যন্ত একটা সামান্য অংশ, এই যে সামান্য একটা অংশ কাটছো তুমি এখানে। ওকে, এই অংশটার মান তুমি বলতেছো ডিএক্স। ওকে, তাহলে এখন এটা ক্ষেত্রফল কত হবে? দেখো এই অংশের ক্ষেত্রফল কত হবে, বলবা স্যার ডিএক্স ইন্টু প্রস্থ। এখন প্রস্থ মানে কত, এ, তাহলে এই হচ্ছে প্রস্থ, আর এই পাশে ডিএক্স, এই হচ্ছে তোমার ক্ষেত্রফল। ওকে, তাহলে এই মানটা হবে ডিএক্স, এটা হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম এ ডিএক্স। ওকে, বুঝতে পারছো কি না? এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ডিএ সমান সমান আসবে এ ডিএক্স। এই যে প্রস্থ আর কতটুকু সামনে গেছো, তো সামনে গেছে আমি ডিএক্স পরিমাণ সামনে গেছি। ঠিক আছে, আলাদা করে বুঝাই দিলাম। আচ্ছা এবার আসো, এখান থেকে এখানে গেছো, আমি ধরে নিলাম এই হাইটটা হচ্ছে ওয়াই, তাহলে উপর থেকে এই হাইটটা কত হবে স্যার? টোটাল ডি থেকে ওয়াই বাদ যাবে। এখন আমি ধরে নিলাম এই নিচের অংশ মিলে একটা ক্যাপাসিটেন্স ধরলাম ডিসি ওয়ান, উপরের অংশটা হলো আরেকটা ক্যাপাসিটেন্স ডিসি টু, অর্থাৎ এই ওয়াই অংশ মিলে হয়েছে ডিসি ওয়ান আর এই উপরের অংশ মিলে হয়েছে ডিসি টু। দুইটা ক্যাপাসিটেন্স আছে এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য। তো ক্যালকুলেশনটা দেখি কিভাবে করা যায়। তো আমি এখন ধরে নিলাম এখানে ডিসি ওয়ান বাই করবো, তো ডিসি ওয়ান সমান সমান এপসাইলন নট, ডিসি ওয়ান যেখানে আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, কে ওয়ান, এপসাইলন নট কে ওয়ান। এরিয়া কত, দেখো এরিয়া কত, এই যে এরিয়া বাই করছে সেটা কত, এডিএক্স, এ ডিএক্স ডিভাইডেড বাই ডিসটেন্সটা কত। দেখো তো এখান থেকে এখানে কতটুকু ডিসটেন্স ধরছি আমি, ওয়াই পরিমাণ ধরে নিচ্ছি, ওয়াই। তাহলে সিমিলারলি তাহলে ডিসি টু তাহলে কত আসবে, এপসাইলন নট কে টু, এরিয়া তো দুইজনেরই সেম, দুইজনেরই সেম, এডিএক্স ডিভাইড বাই ডিসটেন্স তাহলে হবে কত, ডি মাইনাস ওয়াই, কারণ ডি মাইনাস ওয়াই আছে হচ্ছে কে টু তে, আর এই ওয়াই পরিমাণ উচ্চতা আছে কে ওয়ান এর মধ্যে। ওকে, এবার দেখো এই দুইটা কিভাবে আছে, সিরিজ, তাহলে এখানে আসবে ওয়ান বাই ডিসি, অর্থাৎ এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের তুল্যধারকত্ব কত হবে, যেহেতু সিরিজে আছে তারা, ওয়ান বাই ডিসি সমান সমান ওয়ান বাই ডিসি ওয়ান, ওয়ান বাই ডিসি টু, এই ক্ষুদ্র অংশের ডিসি ওয়ান, ক্ষুদ্র অংশের ডিসি টু সিরিজ। কিভাবে দেখো, এই দেখো উপরের প্লেট আর এই প্লেট, এই প্লেট আর এই প্লেট, এইভাবে যদি আমরা আঁকি দেখো তাহলে কি হলো, উপরে ডিসি ওয়ান নিচে কি ডিসি টু, কিভাবে আছে সিরিজ, এই জিনিসটা আমরা বসাইছি। ওকে, সাইড নোট নিয়ে নিতে পারো, সাইড নোট নিয়ে নিতে পারো যে আসলে তারা এইভাবে আছে। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। এখন মানটা বসাই দেখি, ডিসি ওয়ান কত, ডিসি ওয়ান আসবে তোমার এপসাইলন নট কে ওয়ান এ ডিএক্স, উপরে চলে যাবে ওয়াই, এখানে হচ্ছে এপসাইলন নট কে টু এ ডিএক্স, উপরে চলে যাবে ডি মাইনাস ওয়াই। তো এখানে কমন নাও, কমন নিলে কি দাঁড়াবে, ওয়ান বাই এপসাইলন নট এ ডিএক্স, এখানে দাঁড়াবে তোমার ওয়াই বাই কে ওয়ান প্লাস ডি মাইনাস ওয়াই বাই কে টু। একটু কাজ করি, ওয়ান বাই এপসাইলন নট এ ডিএক্স, এখানে নিয়ে আসতে পারি ওয়াই বাই কে ওয়ান প্লাস ডি বাই কে টু মাইনাস ওয়াই বাই কে টু। তো পরের লাইনে নিয়ে আসতে পারি ওয়ান বাই এপসাইলন নট এ ডিএক্স, এপসাইলন নট এ ডিএক্স, তাহলে এখানে ডি বাই কে টু প্লাস ওয়াই কমন নাও, ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান বাই কে টু। এটা আমরা মান বের করছি ওয়ান বাই ডিসির মান, ওয়ান বাই ডিসির মান আমরা বের করছি। তো এখন আসো, এখন আসো দেখি লেখাটা দেখা যাচ্ছে কিনা স্পষ্ট।
হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এরপর আসো তাহলে সুতরাং ডিসি মান তাহলে কি আসবে একটু দেখো তো। ডিসি এই নিচেরটা খেয়াল করো, এই নিচেরটা কোথায় যাবে? উপরে। আর এটা তো গুণ আকার আছে, গুণ আকার মানে উপরে আছে, এই তাহলে পুরো মানটা আসবে নিচে, নিচেরটা যাবে উপরে, তাহলে এপসাইলন নট এডিএক্স, আর এই পুরো বড় মানটা আসবে নিচে, ডি বাই কে টু প্লাস ওয়াই কমন নিয়ে 1/k1 মাইনাস 1/k2 বসায় দিলাম। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। তো এই হচ্ছে তোমার ডিসি, এই হচ্ছে তোমার ডিসি। এখন আসো, এখন আসো ডিসির মান তো পাইলাম, অর্থাৎ এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের মান পাইছি। এখন এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কতগুলো আছে? অনেকগুলো আছে, n সংখ্যক আছে। এখন তুমি খেয়াল করো, এটা ধরো না একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, দেখো তো সবগুলো কিভাবে আছে? সমান্তরালে আছে। কেন? তাকে দেখো, প্রত্যেকটার উপরের পাত নিচের পাত সেম পটেনশিয়াল। তাকে দেখো, এই পাশে ধরে নাও এক্স, এই পাশে ধরে নাও ওয়াই, ধরে নাও এক্স ওয়াই, বা ছোট হাতের এ বি, বা যাই হোক, মানে এই যেটা হোক, দুটা পটেনশিয়াল ডিফারেন্স সেম, যেটা দ্বারা ধরো, তাহলে উপরেরটা সেম পটেনশিয়াল, নিচেরটা সেম পটেনশিয়াল, তাহলে এইভাবে যতগুলো থাকবে সবগুলো সমান্তরালে আছে। তাহলে সুতরাং ফাইনালি সি ইকুইভ্যালেন্ট তুল্যরোধ হবে এরকম ডিসি যা আছে সবগুলো যোগ করতে হবে, যেহেতু সমান্তরাল, তাহলে যোগ করব মানে ইন্টিগ্রেট করে দিব। এখন লিমিট বসাবো, এখন লিমিট বসাবো যেখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? দেখো এখানে ভেরিয়েবল আছে ওয়াই, কারণ ওয়াইও ভেরিয়েবল, আবার আছে ডিএক্স, এন্ড ডিওয়াই বাই ওয়াই হলে ইন্টিগ্রেশনটা ইজি হইতো। তাহলে এখন ঝামেলা হচ্ছে কি, এই ডিএক্স এ সরাইতে হবে, ওয়াই ফরম্যাটে আনতে হবে। তো কিভাবে আনবো? দেখো একটা জিনিস এখান থেকে তোমার নোট করতে হবে। তো সেইটা হচ্ছে এই জিনিসটা একটু পরে লিখি, যুক্ত করবো, আগে এটা সলভ করে নিই। এখন নিচের অংশটা আমি আলাদা করে চিত্র আগে একটু দেখো তো। নিচের অংশটা, এই ডিস্টেন্সটা তুমি জানো ডি, এই যে ডি, আর এই টোটাল এই ডিস্টেন্সটা ছিল এ, আর এইখানে মানটা ধরছি আমি ওয়াই, আর এই মানটা ধরছি আমি এক্স, যদি এটা কে1 হয়। দেখো এই নিচে চিত্র আলাদা আলাদা করে আসছে। কেন করলাম এত ঝামেলা? দেখো তো, এই ছোট ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ দুইটা অনুরূপ ত্রিভুজ, অনুরূপ। অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি বাহুদ্বয়ের অনুপাত কি হবে? অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সেম হবে, সেম। তাহলে দেখো তো, এখানে ওয়াই বাই এক্স সমান সমান এখানে কি আসবে? ওয়াই বাই এক্স। সিমিলারলি ডি বাই এ পরস্পর কি হবে? সমান। যেমন দেখো, এই যে ছোট ত্রিভুজের এই মান ডিভাইড বাই এই মান, বড় ত্রিভুজের এই মান ডিভাইড বাই এই মান সমান, অর্থাৎ লম্ব বাই ভূমি অনুপাত সেমই হবে, সেম, কারণ অ্যাঙ্গেল তো একটা, অ্যাঙ্গেল তো সেম। ওকে, এটা সমবাহু ত্রিভুজ বা অনুরূপ ত্রিভুজের কনসেপ্ট। তো এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স সমান সমান আসলো ডি বাই এ। ওয়াই বাই এক্স যদি এটা হয়, তাহলে ডি বাই ডিএক্স এটা হবে। তাহলে সুতরাং এখান থেকে কি আসলো? ডিএক্স সমান সমান কি লেখা যায়? ডিএক্স এর পাশে নাও, তাহলে আসবে এ ডিওয়াই ডিভাইডেড বাই ডি। ওকে, এ ডিওয়াই, আবার ডি ডি কেটে দিও না, এটা অপারেটর আর এটা হচ্ছে ডিসটেন্স। তাহলে এখন দেখো তো ইকুয়েশনটা কি দাঁড়াইলো? ডিসি, ডিসির পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে ডিসি ইকুয়ালস চলে আসবে এপসাইলন নট এ, এই যে ডিএক্স, তো ডিএক্স এর পরিবর্তে কি লিখবো? এ, এ ইনটু এ, এ স্কয়ার, থাকলো কে ডিওয়াই, আর নিচের হলো কে ডি, আর নিচেরটা তো আছেই, আমি একটু ডিওয়াইটা আলাদা করে লিখবো, ডিওয়াইটা একটু আলাদা করে লিখবো। ওকে, লিখলাম। আর নিচেটা যা আছে তাই বসায় দাও, ডি বাই কে টু প্লাস ওয়াই কমন নিয়েছি 1/k1 মাইনাস 1/k2, এই হচ্ছে তোমার ডিসি। ওকে, ডিসি বাই করছি মাত্র। তো এই পর্যন্ত একটু সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করো, কারণ বোর্ডটা আমার মুছতে হবে এখন। এখন একটা সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এখন দেখো এই কাজগুলো আমার হয়ে গেছে, এগুলো আমরা মুছে ফেললাম। তো এখন দেখো তাহলে সুতরাং তুল্য রোধ কি আসবে? তুল্য রোধ কেন বলতেছে? তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি আসবে? সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ইন্টিগ্রেট অফ ডিসি। এই কোন ডিসি যতগুলো আছে সবগুলোর যোগ করবে, কেন? তারা সব সমান্তরালে আছে, সব। ওকে,
তো এই যে আমরা ইন্টিগ্রেট যে করব এবার ডিসি মানটা বসাবো। দেখো তারপর লিমিট বসাইতেছি, কনস্ট্যান্ট গুলো বাইর করে নিয়ে আসি, এপসাইলন নট a স্কয়ার বাই d বাইর করে নিয়ে আসলাম। থাকলো কে dy বাই, সরি এখানে মনে ভুল লিখছি মনে হয়, না ঠিক আছে, d বাই k2 প্লাস y 1 বাই k1 মাইনাস 1 বাই k2। ওকে, এবার এটাকে ইন্টিগ্রেট করে দাও। এবার আসো ভেরিয়েবল কে y, দেখো তো এই যে y, এই y থেকে আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কাটছে। এখন তুমি তাকায় দেখো এই যে y এর সর্বোচ্চ মান কত, একদম উপর পর্যন্ত যদি যায়, দেখো এই উপর পর্যন্ত যদি আস্তে আস্তে যায়, এই y এর সর্বোচ্চ মান কত আসবে d। দেখো y আরো বাড়বে, y আরো বাড়বে, y আরো বাড়বে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত হবে d। তাহলে আপার লিমিট হবে d, আর একদম লোয়ার লিমিট কত ছিল 0, একদম 0 থেকে শুরু করে d পর্যন্ত নিয়ে নিচ্ছি। ওকে, লিমিটটা আশা রাখি বুঝতে পারছো, অর্থাৎ এখানে 0 থেকে d হবে। এবার ক্যালকুলেশন শুরু। এবার মনে করে এপসাইলন নট a স্কয়ার বাই d, dx বাই x এটারে করলে আসবে কি ln x। ভালো মতো খেয়াল করো, আমরা সবাই জানি, যারা জানো না তাদের জন্য সাইড নোট দিতেছি। dx বাই x ইন্টিগ্রেশন করলে আসবে তোমার ln x, এরপর আসবে আপার লিমিট লোয়ার লিমিট, এরপর চাইলে তুমি লিখতে পারো ln a মাইনাস ln b, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যাকে একবারে লিখবো ln a বাই b। এই জিনিসটা মাথায় রেখো, এই ফরম্যাটটা এখানে আর লিখবো না, কারণ অঙ্কটা এমনি বড়। জাস্ট মাথায় রাখবা আপার লিমিট বসাবা, এই আপার লিমিট থাকবে উপরে, আর লোয়ার লিমিট বসানোর পর যে মান থাকবে সেই মানটা থাকবে কোথায়, নিচে। ওকে, এই ফরম্যাটটা মাথায় রেখো, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা আরেকটু ইজি হবে। ওকে, আবার বলতেছে আপার লিমিট থাকবে লনের উপরে, লোয়ার লিমিট থাকবে লনের নিচে, মানে a এর নিচে আর কি। তাকে মান বসাও, dx বাই x করলে কি আসবে ln x, তাহলে আসবে ln d বাই k2 প্লাস y 1 বাই k1 মাইনাস 1 বাই k2। এরপর আসবে তোমার আপার লিমিট লোয়ার লিমিট। খেয়াল করো dx বাই x ফর্মেটে থাকতে হবে, যেমন এখানে দেখো dx বাই x, x এর আগে পরে কিছু নাই, কিন্তু dy বাই y, y এর আগে পরে অনেক কিছু আছে, তার মানে এটা মিললো না। তাহলে এটাকে আবার আমরা জানি ক্যালকুলাস বলতেছে আবার এই নিচের যে প্যারামিটার আছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, করার পর যা আসবে এটাকে দ্বারা ভাগ করে দিবা। কারণ ক্যালকুলাস আমরা ইন্টিগ্রেট করতেছি, যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে আবার গুণ করে দিতাম। ওকে, এটা ক্যালকুলাসের নিয়ম। তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করো কার সাপেক্ষে, y সাপেক্ষে। তো এইটাকে যদি y সাপেক্ষে করি, এখানে y নাই, তাহলে এটা কনস্ট্যান্ট 0। আচ্ছা উপরে y নিচে y, তাহলে dy বাই dy কত 1, তা থাকলো কে 1 বাই k1 মাইনাস 1 বাই k2। এটা দ্বারা ভাগ করতে হবে, দিলাম ভাগ করে, এটা দ্বারা দিলাম ভাগ করে 1 বাই k1 মাইনাস 1 বাই k2, শেষ ক্যালকুলেশন। এখন আরেকটু সলভ করো, তাহলে এপসাইলন নট a স্কয়ার d, লসাগু করো, লসাগু করলে নিচে আসবে কি k1 k2, এই লসাগু করলে আসবে তোমার k2 মাইনাস k1। এরপর আসছে এখানে লন, ভালো মতো খেয়াল করো, আপার লিমিট y এর জায়গায় একবার বসাবো আপার লিমিট, আবার y এর জায়গায় একবার বসাবো লোয়ার লিমিট। দেখো তো এখানে যদি আপার লিমিট বসাই তাহলে লনের উপরে থাকবে আপার লিমিট, দেখো লনের সামনে উপরে থাকবে আপার লিমিট, আপার লিমিট বসাও, এটা তো কনস্ট্যান্ট d বাই k2, জাস্ট y এর জায়গায় বসাবা d, থাকলো 1 বাই k1 মাইনাস 1 বাই k2। আর লোয়ার লিমিট বসানোর পর যে মান আসবে সেই মানটা থাকবে নিচে। তো লোয়ার লিমিট বসাও, y এর জায়গায় দিয়ে 0 বসাও, এই পার্ট পুরোটা বাদ, থাকলো শুধুমাত্র d বাই k2। ওকে, তো সাজাও ক্যালকুলেশন করো। এরপর আসবে তোমার এপসাইলন নট a স্কয়ার, আর নিচের k1 k2 এটা উপরে নিয়ে যাও, k1 k2 বাই নিচে থাকবে d ইনটু k2 মাইনাস k1। ওকে, তো একটা কাজ করি, এই পাশে এগুলো মুইজা ফেলা, এগুলোর কাজ তো শেষ, এগুলার কাজ শেষ, এগুলার কাজ শেষ। এখন আসো, এখন শুধু ক্যালকুলেশন, এখন শুধুই ক্যালকুলেশন। ওকে, এখন আসো এখানে দেখো লন। আচ্ছা দেখো ডি সবগুলো থেকে কমন যায়, কমন নিয়ে কাটাকাটি করে দিলাম, একবারে ডি কাটাকাটি করে দিলাম কমন নিয়ে, থাকলো 1 বাই k2 মাইনাস 1 বাই k2, এটাও চলে গেল। তাহলে উপরে থাকলো তোমার 1 বাই k1, নিচে থাকলো তোমার 1 বাই k2। আমি আর আরেক লাইন লিখবো না, এই k1 দেখো 1 বাই k1 সলভ করো, 1 বাই k1 আর নিচে আছে তোমার 1 বাই k2। এবার কিভাবে সলভ করি জানি আমরা, 1 বাই k1 ইন্টু 1 দিয়ে উপরে চলে যাবে k2। তাহলে একবারে লিখে দিলাম স্যার, আপনারা ম্যাথমেটিক্স অনেক ভালো পারেন,
তাই লেখা দিলাম উপরে K2 নিচে K1 একবার লেখা দিলাম। আশা রাখি বুঝতে পারছো, এগুলো আপনারা পারে। এই হচ্ছে তোমার ফাইনাল আউটপুট কিসের, তুল্য ধারকত্ব পাইলাম। এই জিনিসটা যদি একটু মুখস্থ রাখতে পারো তাহলে তোমার এই যন্ত্রণাটা এতক্ষণ ধরে যেটা আমরা নিছি এটা নেওয়া লাগবে না, সরাসরি তুমি যখন আইআইটি কোশ্চেন পাবা এক পেন অঙ্ক সলভ করে দিবা। আর নাহলে এই যন্ত্রণা পরীক্ষা হলে আবার পাইতে হবে। ওকে, তো বুঝানোর দায়িত্ব বুঝাই দিলাম, এখন মুখস্থ রাখো কি সেটা, এপসাইলন নট a স্কয়ার k1 k2 বাই d ইনটু k2 মাইনাস k1 ln k2 বাই k1। আমি জানি দেখতে একটু অদ্ভুত লাগলো, একটু সময় নিয়ে দেখো, একটু সময় নিয়ে দেখো। কিন্তু এখানে একটা কমন প্রবলেম বাচ্চারা করে, সেটা হচ্ছে k1 কে আর k2 কে। ভালো মতো খেয়াল করো। এখন তোমাকে যদি এরকম একটা প্রবলেম দেয়, ভালো মতো খেয়াল করো, এরকম একটা প্রবলেম যেখানে দিচ্ছে কে, উপরে কিছু দেয় নাই, উপরে কিছু দেয় না। এখন বলছে তুল্য ধারকত্ব বাই করো। এখন তুমি বলবা স্যার সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আমরা জানি এপসাইলন নট a স্কয়ার, a মানে দৈর্ঘ্য, এই সকল ডাটা তোমার দেওয়া থাকবে। ওকে, k1 k2 k ইনটু 1 কি আসবে, k আসবে। এরপর আসবে কি তোমার এখানে d মানে ডিসটেন্স, ডিসটেন্স তোমার দেওয়া থাকবে। k2 মাইনাস k1 এখানে ঝামেলাটা করে, কার মান আসবে, k2 কে। আমরা কি করছিলাম স্যার, উপরে যা থাকবে খেয়াল করো, একের উপরে কে 2, এই কনসেপ্টটা মাথায় রাখো, একের উপরে কে 2, আমার সূত্র আছে k2 মাইনাস k1, তাহলে নিচেরটা হচ্ছে 1, উপরেরটা হচ্ছে 2, তাহলে উপরেরটা মান আছে 1, তাহলে আসবে 1 মাইনাস k, এভাবে মাথায় রাখো। তারপর আসবে ln k2, উপরেরটা মানে তে যে k2 1, নিচেরটা মানে কত k, দ্যাটস ইট, অপশন এটাই থাকবে। যদি এটাও না থাকে এভাবেও থাকতে পারে এপসাইলন নট a স্কয়ার k বাই, দেখো তো ln 1 বাই k, খেয়াল করো ln 1 বাই k আমরা কি লিখতে পারি আলাদা করে, ln 1 বাই k মানে আমরা লিখতে পারি ln a মাইনাস ln b, যেখানে ln 1 এর মান 0 তাহলে দাঁড়াইলো মাইনাস ln k, এখানে দেখো তাহলে আসলো মাইনাস ln k। আর আমি একটা কাজ করতে পারি, এখান থেকে মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে কি দাঁড়াইলো k মাইনাস 1, তাহলে এই মাইনাস আর এই মাইনাস ln k মিলা হয়ে গেল প্লাস ln k, এখানে একটা মাইনাস ছিল এখানে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এইভাবে তোমার অপশনটা থাকতে পারে, কিভাবে থাকবে জানি না, এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, অপশনে যেটা সঠিক পাবা টিক চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে দিবা। ওকে, তাহলে দেখো তো এটা মুখস্থ থাকলে এক লাইনের ম্যাথ, মুখস্থ না থাকলে কত বড় ক্যালকুলেশন তোমার করে আসতে হবে, এটা কোয়াইট টাফ। তো এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আশা রাখি সুন্দর মতো এটা নোট করে ফেলছো। তো এর পরবর্তী প্রবলেমে কি আছে একটু দেখি। তো এই সূত্রটা যে আউটপুটটা আসছে এটা অবশ্যই মুখস্থ রাখবা, তাহলে তোমার এটা তো প্রায় সময় লাগবে। আচ্ছা, এটা সাইড নোট হিসেবে রেখে দিই, পরের প্রবলেমও লাগতে পারে। আচ্ছা দেখো পরবর্তী প্রবলেমটা দেখো, তোমাকে বলছি কি, figure shows was a parallel capacitor with its plate area ALB। দেখো তোমাকে বলছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর দিচ্ছে যার ক্ষেত্রফল হচ্ছে L ইনটু V, তার মানে লেন্থ হচ্ছে L, প্রস্থ হচ্ছে B। যেটা 3D ভিউ আমি এখানে এঁকে ফেলতে পারি, তাহলে 3D ভিউ দিয়ে আমরা একটু শিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কি হচ্ছে আসলে। ওকে, এই হচ্ছে তোমার 3D ভিউ, নিচের একটা পাত উপরে একটা পাত। ওকে, তো এই পাতটা আবার করছে কি একটু উপরে উঠাইছে। তো এখানে এই যে লেন্থ দিছে L, প্রস্থ দিছে B। ওকে, এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকে জাস্ট এই যে এরকম ছিল, এরকম জাস্ট এরিয়াটা উপরে দেখাচ্ছে, আর কিছু না। তখন তোমাকে বলছে কি যে সেপারেশন D, আচ্ছা দেওয়া আছে এট লেফট, আচ্ছা এন্ড অফ দ্য প্লেটস, আচ্ছা যাই হোক প্রান্তের, কারণ আমরা জানি সেপারেশন এখানেই সর্বনিম্ন, এরপর তুমি যত দূরে যাবে দেখো বাড়তেছে, সেপারেশন বাড়তেছে, আরো দূরত্ব বাড়ছে, এই জন্য বলছে এক প্রান্তে, বাম পাশে প্রান্তের দূরত্ব D। আপার প্লেট অফ ক্যাপাসিটর ইজ স্লাইটলি টিল্ট, মানে স্লাইটলি উপরে উঠানো হয়েছে বাই ভেরি স্মল অ্যাঙ্গেল থিটা। দেখো ভেরি স্মল, খুবই গুরুত্বপূর্ণ লাগবে, ভেরি স্মল থিটা অ্যাজ শোন ইন ফিগার, ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দিস ক্যাপাসিটর, এটা বের করতে বলছে। তো সেম প্রবলেম, তো আগে আমরা একটা কাজ করব, এই যে এখানে যে ক্যাপাসিটরটা যে আছে, এই ক্যাপাসিটরের এখান থেকে আমরা একটা ক্ষুদ্র একটা অংশ কেটে নিব। খেয়াল করো D, অ্যাঙ্গেল কত, খুবই ক্ষুদ্র থিটা। তো
তুমি একটু খেয়াল করো, আমরা তো জানি এপসাইলন নট এ বাই ডি, এই হচ্ছে তোমার সূত্র ক্যাপাসিটেন্সে। তো এখন তুমি যত দূরে যাবা দেখো তো মধ্যবর্তী সেপারেশন বাড়তেছে কন্টিনিউয়াসলি, তাহলে এটাও পরিবর্তন হচ্ছে মানে কি ধারকত্ব পরিবর্তন হচ্ছে। তাই একটা কাজ করবো, এখান থেকে আমরা একটা খুবই ক্ষুদ্রাতি একটা ক্ষুদ্র অংশ কাটা নিব, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ওকে, তো এই ক্ষুদ্র অংশের মান কত? এই ক্ষুদ্র অংশের মান আমি ধরে নিলাম হচ্ছে ডিএক্স পরিমাণ কেটে নিলাম। তো এখন এই ক্ষুদ্র অংশের ক্যাপাসিটেন্সটা কি হবে? তাহলে ডিসি ইকুয়ালস টু আসবে এপসাইলন নট কে, কে এর মান 1, এরিয়া বাই ডিসটেন্স। এবার একটু খেয়াল করো, এরিয়া লাগবে, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের এরিয়া একটু খেয়াল করো। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের এরিয়া যদি বের করতে চাও, এই যে সাপোজ ধরুন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এরিয়া বের করতে চাইলে আমার লাগবে কি, দেখো তোমার এই বরাবর যেতে হবে প্রস্থ। খেয়াল করো, আমি একটু যদি দেখাই, এই যে এই বরাবর যেতে হবে তোমার প্রস্থ প্লাস এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তুমি এই বরাবর গেছো ডিএক্স, সেম এরকম এই নিচের পাত্র তুমি কেটে নিছো। ওকে, দেখো তো এই মাঝখানে এতটুকু অংশ কেটে নিছো। আমি যদি বলি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত, তুমি বলবা স্যার এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল হবে, তার প্রস্থ হচ্ছে বি আর লেন্থ বরাবর নিচে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএক্স, তাহলে আমার এরিয়া হবে কি বি ডিএক্স। তাহলে এরিয়া হবে এখানে বি ডিএক্স। ওকে, ডিভাইড বাই ডিস্টেন্স কত এবার দেখো। তো এখান থেকে এই ডিস্টেন্স তো আমার ডি, এখন এই ডিস্টেন্সটা কত একটু দেখতে হবে। তো এখন যদি আমরা একটু হিসাব করি, যে আমি ধরে নিলাম যে এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে এক্স ধরে নিলাম, কারণ আমরা তো জানি যে এইখান থেকে এক্স এর সাপেক্ষে এই লেনটা মানে মধ্যবর্তী দূরত্বটা চেঞ্জ হচ্ছে। তো আমি ধরে নিলাম এখান থেকে এক্স দূরত্বে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএক্স অংশ কাটছে। তাহলে একটু খেয়াল করো তো, তাহলে এই অংশের মানটা কতটুকু হবে এক্স, তাহলে এই অংশের মানটা কতটুকু হবে আমরা জানি স্যার ট্যান থিটা সমান সমান আসবে লম্ব বাই ভূমি। খেয়াল করো, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি মান হচ্ছে তোমার এক্স। ওকে, তাহলে এখানে তোমার বের হলো কি লম্ব বাই এক্স, সুতরাং লম্বের মান কি দাঁড়াইলো এক্স ট্যান থিটা। কিন্তু খেয়াল করে এখানে তোমাকে বলছে ভেরি স্মল, তো ভেরি স্মল হলে আমরা জানি ট্যান থিটা পরিবর্তে কি লিখতে পারি, থিটা লিখতে পারি। সাইড নোট নিবা, যেহেতু থিটা খুবই ক্ষুদ্র এই জন্যই পারছি, আদারওয়াইজ পারতাম না। কারণ আমরা জানি ট্যান 0 ডিগ্রি ভ্যালু 0, তার মানে থিটা 0 মানে আউটপুট 0, তার মানে থিটা মান যত ক্ষুদ্র হবে আউটপুট মানে ট্যান থিটা মান প্রায় সেটা সমান হয় প্রায়। ওকে, এই লজিকটা মাথায় রেখো। তাহলে এখানে পেয়ে গেলাম এটা হচ্ছে আমার এক্স থিটা। টোটাল ডিস্টেন্স কত, টাকা দেখো এই ডিস্টেন্স হচ্ছে আমার ডি আর এটা হচ্ছে এক্স থিটা, টোটাল ডিস্টেন্স দাঁড়ালো ডি প্লাস এক্স থিটা। ওকে, এই হচ্ছে তোমার ডিসি। তো ডিসি যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আসো টোটাল ক্যাপাসিটেন্স কত। আমরা তো দেখতেছি, দেখো এখানকার পটেনশিয়াল ধরানো এক্স, এখানকার পটেনশিয়াল ধরানো ওয়াই, তাহলে এখন যতগুলো ক্ষুদ্র অংশ পাবো সবগুলোর উপরের প্লেট এক্স, নিচের প্লেট ওয়াই, তার মানে তারা সবাই কিভাবে আছে সমান্তরাল, কেন সবগুলো পাতের পটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে সুতরাং তুল্য ধারকত্ব, তাহলে সুতরাং সি ইকুইভ্যালেন্ট তুল্য ধারকত্ব হবে সমান্তরাল, যেহেতু সবগুলো ইন্টিগ্রেট করে দিব ডিসি সবগুলো। তো লিমিট বসাবো, তার আগে একটু মানগুলো বসে এপসাইলন নট বি, উপরে চলে যাবে ডিএক্স, নিচে চলে আসবে তোমার ডি প্লাস এক্স থিটা। এরপর আমরা এখানে লিমিট বসাবো। এখন তুমি দেখো লিমিট কতটুকু বসাবো, এই দেখো ডিএক্স, এই ডিএক্স বরাবর সর্বাধিক মান কত দিছে, লেন্থ কতটুকু দিছে এল, তাহলে মিনিমাম মান হচ্ছে 0, ম্যাক্সিমাম মান হচ্ছে এল। এখানে আসবে তোমার 0 থেকে এল পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করে মান বসায় দিব, আপার লিমিট লোয়ার লিমিট বসায় দিলাম, কাজ শেষ। দেখো আমার ভেরিয়েবল এদিকে ডিএক্স, তাহলে ডিএক্স এর মিনিমাম 0, ম্যাক্সিমাম এল, তাহলে আপার লিমিট এল লোয়ার লিমিট 0, কারণ আমার এই 0 থেকে এল যোগ করতে পারলে হলো। তারপর দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এল মাইনাস 0 মানে এল। হ্যাঁ, আমার তো এই এল দৈর্ঘ্যেরই যোগ করতে হবে, ঠিক আছে, যেভাবে পারো লিমিটটা বুঝে নিও কিভাবে বসাইলাম। এখন আসো, এটার কয়েকটা রাস্তা আছে, এটার সলিউশন দুই ভাবে নেওয়া যায়। আরেকভাবে আমি দেখাবো, এটা ট্রেডিশনাল টিচাররা করে, এটা একদম ভুল সমাধান, একদম ভুল।
ভুলো এই কাজটা করো না, আগে দেখো সঠিক সমাধানটা দেখো। তো তো এখানে দুইটা অ্যান্সার আসবে। আমি প্রথমে এভাবে সলভ করতেছি, এটাকে তুমি এভাবে লিখতে পারো পথ 1, পথ 1, এটা লিখতে পারো হচ্ছে পথ 2। ওকে, তো পথ 1 এর সলিউশনটা কি হবে একটু দেখো। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সি ইকুইভ্যালেন্ট কি করব, এপসিলন নট বি dx বাই x কি লিখে দিব, ln x। তো ln x, x মানে d প্লাস x থিটা। পরে তাকায় দেখলাম এখানে শুধু x নাই, তাহলে আবার নিচের পুরোটাকে ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে। তো d তো কনস্ট্যান্ট 0, d উপরে x নিচে dx, dx বাই dx করলে 1, শুধু থাকবে থিটা। থিটা, এই থিটা দ্বারা আমার কি করতে হবে, থিটা দ্বারা আমার ভাগ করতে হবে, থিটা দ্বারা আমার ভাগ করতে হবে। কেন, এটা ইন্টিগ্রেট করছে, যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে গুণ করে দিতাম। ওকে, আচ্ছা গেল। এবার লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে l। এরপর যদি মানটা বসাই এপসিলন নট বি বাই থিটা লন, এই দেখো আবার এটা লাগবে লন, আপার লিমিটের মানটা থাকবে উপরে, লোয়ার লিমিটের মানটা থাকবে নিচে, একবারে বসায় দিই। তাহলে x এর জায়গায় যদি আমরা l বসাই তাহলে d প্লাস l থিটা আপার লিমিট উপরে ডিভাইডেড বাই লোয়ার লিমিট, x এর পরিবর্তে 0 বসাই, পার্টটা বাদ, শুধু থাকবে d, জাস্ট বসায় দিলাম। এই হচ্ছে তোমার সি ইকুইভ্যালেন্ট, অপশনে পাবা আর দাগায় দিবা। ওকে, এবার আসো পথ নাম্বার 2, 2 নম্বরটা সলিউশন খেয়াল করো। তুমি এভাবেও করতে পারতা, সি ইকুইভ্যালেন্ট কিভাবে করবা, এখান থেকে x ডি কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি। দেখো এপসিলন নট বি, ডি কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। তো কমন নিয়ে বাইরে নিয়ে আসলে লাভ হইলো কি, দেখো কিছু একটা তো হইতেছে, ডি কমন নিলে থাকলো 1 প্লাস এক্স থিটা বাই ডি, ডি যেহেতু কমন নিছে, আবার ডি গুণ করা দাও, আবার এই লাইন আসবে। বাস, পরের লাইনে দেখো তো লেখা যায় এরকম, এপসিলন নট বি বাই ডি 0 থেকে l 1 প্লাস এক্স থিটা বাই ডি ইন্টু ডিএক্স ইনভার্স 1, অর্থাৎ 1 বাই এক্স কে ইনভার্স 1 নিয়ে গেলাম। তো পরের লাইনে লিখতে পারি এপসিলন নট ভি বাই ডি 0 থেকে l 1 মাইনাস এক্স থিটা বাই ডি ডিএক্স। কিভাবে আসছে একটু সাইড ডাউন নিয়ে নাও। আমরা জানি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান সমান 1 প্লাস এন এক্স প্লাস ডট ডট ডট। ওকে, এখানে উচ্চতর ঘাত সময় বাদ দিছি, কেন এটা খুবই স্মল। তো হায়ার যে মানে পাওয়ার কি বলে উচ্চতর যে ঘাতগুলো আছে পাওয়ার গুলো এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তবে একটু মিলাও, এখানে পাওয়ার কত, মানে n কত মাইনাস, তাহলে 1 প্লাস এন এক্স, এক্স এর আগে কি হয়ে যাবে, nটা গুণ হবে। দেখো এই পুরোটা তুমি এক্স ধরো, এর আগে nটা গুণ হবে, জাস্ট মাইনাসটা গুণ হয়ে গেছে। এই যে সূত্রের সাথে মিলাও যে n মাইনাস 1, আর এখানে x মানে এই পুরোটা, এই মাইনাস 1 সাথে গুণ হবে কারণ সূত্র হচ্ছে nx। তো এই পরের লাইনে দেখো তো কি করা যায়, এই পরের লাইনে করা যায় এপসিলন নট বি বাই ডি dx গুণ করে দাও 0 থেকে l dx, এখানে আসবে মাইনাস, এটার উপরে লিমিট দিয়ে দাও 0 থেকে l x dx, আর থিটা বাই ডি এটা কনস্ট্যান্ট, এটা বাইর করে নিয়ে আসলাম থিটা বাই ডি। এবার লিমিট ক্যালকুলেট কি বলে ক্যালকুলাসটা করো, করে মান বসাও, দেখো কি আসে। তো এটা করলে আসবে হচ্ছে আমার পরের লাইনে এপসিলন নট বি বাই ডি ডিএক্স এ করলে আসে এক্স আপার লিমিট লোয়ার লিমিট, এখানে আসবে মাইনাস থিটা বাই ডি, এখানে আসবে তোমার এক্স স্কোয়ার বাই 2 আপার লিমিট লোয়ার লিমিট। আমি একটু নিচে লিখতে চাচ্ছি, নিচে লেখা যায় কিনা আমি একটু দেখে নিই, লেখা আসতেছে কিনা, দেখা যাবে না, যাই হোক এখানে না লিখি। তো এরপরে আমরা একটা কাজ করি, এই পাশে নিয়ে যাই, সামনে নিয়ে যাই, এই পাশে নিয়ে গেলাম। এটা সুতরাং সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, তাহলে কি আসতেছে, এটা আমার সি ইকুইভ্যালেন্ট, এইখান থেকে এনে গেলাম আপার লিমিট এল লোয়ার লিমিট 0, এল মাইনাস 0 মানে এল লিখে দিলাম। তাহলে এপসিলন নট বি বাই ডি থাকলো আমার এল মাইনাস মাইনাস থিটা বাই ডি, থিটা বাই ডি। এবার এক্স এর জায়গায় এবার এল বসাও, তাহলে এল স্কয়ার বাই 2
এল স্কয়ার বাই 2 আর 0 বসালে তো এটা 0 বসানোর দরকারই নাই বাদ। এবার এল কমন নাও, তাহলে কি দাঁড়ালো এপসাইলন নট। যদি আমি এখানে পরের লাইনে এই পাশে লিখে দিই এপসাইলন নট ডি বাই ডি, এল আমি কমন নিলাম তাহলে দাঁড়ালো 1 মাইনাস এল থিটা বাই 2d, সরি একটু সুন্দর করে লিখি 1 মাইনাস এল থিটা বাই 2d। ওকে ওকে, এখন দেখো এল ইন্টু বি, তাকে দেখো এল ইন্টু বি এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে আমার এরিয়া ডিভাইডেড বাই ডিস্টেন্স ডি। এখানে চলে আসলো 1 মাইনাস এল থিটা বাই 2d। অপশনে তোমার যেইটা থাকে সেটা দেখাবা, অপশনে যেটা থাকবে এটা দেখায় দেবা। ওকে, এখানে একটা সাইড নোট নিতে পারো, এখানে যে এরিয়াটা বের হয়েছে যদি এটা তোমার বর্গাকার হয় তাহলে এরিয়া আসবে তোমার বাহু স্কয়ার, আর যদি আয়তাকার হয় তাহলে এরিয়া আসবে তোমার দৈর্ঘ্য ইনটু প্রস্থ। লেখা দেখা যাচ্ছে কিনা একটু চেক করি, লাস্টের লেখাগুলো একটু দেখা যাচ্ছে না, যাই হোক এটা আমি একটু এই পাশে আলাদা করে দেখাই, এই পাশে একটু আলাদা করে দেখাইতে পারি, সাইড নোট হিসেবে নিয়ে নিতে পারো, সাইড নোট হিসেবে নিতে পারো যে এই এরিয়াটা সাইড নোট নাও, এরিয়াটা যদি বর্গাকার হয় তাহলে বাহু স্কয়ার, আর যদি আয়তাকার হয় তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বসায় নিবা। ঠিক আছে, এটা যদি হয় বর্গাকার, প্রশ্ন যদি বর্গাকার বলে বর্গাকার, আর যদি বলে না এটা আয়তকার তাহলে এই সূত্র হবে। ওকে, যখন যেটা অপশন থাকবে সেই অনুযায়ী অপশনের মান বসায় দিবা। তো কখন অপশন এটা থাকতে পারে, কখন এটা থাকতে পারে, এই হচ্ছে তোমার পিওর সলিউশন। এটা আরেকটা ট্রেডিশনাল সলিউশন আছে যেটার রং অ্যান্সার পুরোটাই ভুল সমাধান, এটা কোনো ফিজিক্সের ভিতরেই পড়ে না, বাট আউটপুটটা কাকতালীয়ভাবে মিলে যায়। ওকে, তো ওটা আমি দেখাই দিচ্ছি আসলে কিভাবে তারা ভুল করতেছে। তো এই পর্যন্ত আগে স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আশা রাখি নোট করে ফেলছো। তো এখন দেখো যে আমাদের ট্রেডিশনাল যে সলিউশনটা করে সেটা করে হচ্ছে যেরকম, দেখো সি ইকুয়ালস টু কি এপসাইলন নট এরিয়া বাই ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা তারা গড় দূরত্ব নেয় কিভাবে, এই ধরে নাও ওরা এটাকে হয়তো টি বলছে বা টি ধরে নাও টি, তখন এইভাবে লেখে টি প্লাস এই যে ডিস্টেন্স, দেখো এই টোটাল লেন্থ কত এল, এটা তো চেঞ্জ হয় নাই, তো থিটার অপোজিটটা কি হয় লম্ব, তাই না? তো এটাকে তারা লিখতে পারে এল সাইন থিটা, কারণ আমরা জানি লম্ব সবসময় হয় অতিভুজ দিয়ে সাইন থিটা। তখন তারা একটা গড় মান নেয়, সেটা কি টি প্লাস এল সাইন থিটা। দেখো টি প্লাস এল সাইন থিটা, এটাকে আবার কি দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। মেবি কি এরকম একটা কি জানি কাজ করছে আর কি, মানে একটা গড় দূরত্ব নিয়ে ম্যাথ সলভ করছে। ওকে, তো আমার এক্সাক্টলি খেয়াল নাই, তো সলিউশনটা অনেক টিচাররাই করে, এই জন্য একটু সাবধান করে দিলাম। এটা সলিউশন করার পর অ্যান্সার এটা আসবে সত্য, কিন্তু এটা আসলে পিওর ফিজিক্স না, ওইভাবে করাটা উচিত না। ইন্টিগ্রেট করে ক্যালকুলাস করে তোমার নিয়ে আসতে হবে যে কিভাবে আসছে। এখন তুমি পথ 1 এর ফিনিশিং দিবে না পথ 2 তে দিবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক এটা প্রায় একটা কমন প্রবলেম, চাইলে একটা মুখস্থ করে রেখে দিতে পারো। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাব। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। তো দেখো এবার, তো এটা মোটামুটি একটা বড় প্রবলেমই ছিল, এটা মেবি এক্সাম্পল 2, হ্যাঁ এক্সাম্পল 1 এক্সাম্পল 2 করলাম, এক্সাম্পল 3 আসবে এখন, এটা হবে এক্সাম্পল নাম্বার 3। তো দেখো বলছে কি 2 প্যারালাল কন্ডাক্টিং প্লেটস অফ এরিয়া এ, চার্জ প্লাস কিউ এন্ড মাইনাস কিউ আর শোন ইন ফিগার। দেখো এখানে দিছে তোমার প্লাস কিউ, এখানে দিছে তোমার মাইনাস কিউ, আর ডিস্টেন্স সবগুলো রাখছে তোমার ডি 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 সবগুলো। ওকে, তো এখন তোমাকে বলছে কি এখানে আছে ডাইইলেকট্রিক, মানে কে আছে, আর এটা হচ্ছে কন্ডাক্টর মানে পরিবাহক, এখানে আছে পরিবাহক। তো আমরা জানি পরিবাহকের ক্ষেত্রে কে এর মান জানি কত আসে, কে এর মান মেবি কে এর মান 0, কে ইকুয়ালস টু মেবি ইনফিনিটি আসে মেবি, আমি একটু চেক করে নিই। না পরিবাহকের মান গত লেকচারে করালাম, কে পুরাটা ইনটু 0 করে ফেলবে ম্যাক্সিমাম, কে মান 0 মেবি ইনফিনিটি। আমি একটু চেক করে নিই, জাস্ট 1 সেকেন্ড।
ঠিক আছে। তো এখানে মানে লব্ধি তীব্রতা মান হবে 0, কে মানে ইনফিনিটি। ঠিক আছে, এবারটি দেখো ডাইলেকট্রিক স্ল্যাব ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, এই যে কে এর মান থিকনেস হচ্ছে ডি, যে ডি করে দিয়েছে প্রত্যেকটা, যেগুলো খালি এগুলো ডি। এবং কন্ডাক্টিং প্লেট, এখানে একটা পরিবাহক পাত বসেছে দেখো, কন্ডাক্টিং প্লেট অফ সেম থিকনেস, একেবারে সেম পুরুত্বের, ডি ইনসার্টেড বিটুইন দেম, চিত্রের ন্যায় প্রবেশ করাইছে। টেকিং x equals to 0 at পজিটিভ, এই যেখানে x equals to 0 তোমাকে পজিটিভ ধরতে বলছে, মানে এটাকে মূল বিন্দু ধরে তুমি সলভ করতে পারো। প্লেট এন্ড x equals to 5d, এই যে x equals to এরকম 5টা d আছে, 5d টোটাল ডিসটেন্স এট নেগেটিভ প্লেট, মানে নেগেটিভ প্লেটের দিকে। প্লট e ভার্সেস x, দেখো তোমাকে e ভার্সেস x আর v ভার্সেস x গ্রাফ আঁকতে বলছে। হেয়ার e ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড এন্ড v ইজ দ্য পটেনশিয়াল, তাহলে এখানে e হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, v হচ্ছে তোমার পটেনশিয়াল ডিফারেন্স ধরতে বলছে। তার মানে এখানে প্লাস থেকে মাইনাসে যে ইলেকট্রিক ফিল্ড এগুলো ধরতে বলছে e, আর পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে v। এখন এটা প্লট করতে বলছে, তো একটা করে শুরু করি। দেখো তো সর্বপ্রথম যদি আমরা e ভার্সেস x ডায়াগ্রাম আঁকি, দেখো e ভার্সেস x মানে দূরত্বের সাপেক্ষে তীব্রতা বাই করব। তো এটা খেয়াল করো, প্লাস থেকে মাইনাস ধরে নাও, এই তীব্রতা আমি ধরে নিলাম e নট। তো আমরা নরমালি e ইকুয়ালস টু আমরা কি জানি, vd। ওকে, তো ডিসটেন্স d নট, এখানেও তাকায় দেখো খালি, তাহলে এটাকে আমরা ধরতে পারি e নট, এটাও খালি, এটাকে আমরা ধরে নিতে পারি e নট। ওকে, প্রত্যেকটা ডিসটেন্স সেম, আর পটেনশিয়াল ডিফারেন্স ভিও সেম। এখন আসো কে, তো আমরা তো জানি E ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট কে, অর্থাৎ E সমানুপাতিক 1/k। তাহলে কে থাকলে এর মান কমে যাবে। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখানে 5টা কন্ডিশনের ভিতর 3টা কন্ডিশনে মান সেম। কেন? এখানে কে এর মান 1, কে এর মান 1, কে এর মান 1, ডিসটেন্স সেম, সরি ইকুয়ালস টু ভিডি, ডিসটেন্সও সেম। ওকে, বা আরেকভাবে চিন্তা করতে পারো, সিগমা ইকুয়ালস টু কি, কিউ বাই এ এপসাইলন নট কে। তবে একটু খেয়াল করো, প্রত্যেকটা চার্জের পরিমাণ কিন্তু সেম, এরিয়া সেম, আর কে এর মান তো সবগুলাতে 1, এই জন্য সবগুলাতে ই এর মানও কি সেম, এই তিনটার মধ্যে। এখানে আবার কে এর মান বেড়ে গেছে, দেখো এখানে আবার কে এর মান যত বেড়ে যাবে ই এর মান তত কমে যাবে। তাহলে একটা করে প্লট করি। দেখো প্রথমে এখানে ধরে নিলাম এটা আমার ই নট, এখানে কয়টা পার্টিশন আমরা জানি, 5টা পার্টিশন আসবে, 1 ডি, 2 ডি, 3টা ডি, 4টা ডি, আরেকটা ধরে নাও এই 5টা ডি। ওকে, এই প্রত্যেকটা তুমি এবার ধরতে পারো ডি, 2ডি, 3ডি, 4ডি, 5ডি। ওকে, তো এক্স এর মান দেখো 0 থেকে ডি, 0 থেকে ডি এটা ই নট, তারপর আসছে কে, কে এর মান কমে গেছে, কে এর মান কমে গেছে, কতটুকু কমছে, কে এর মান যতটুকু ততটুকু কমবে, তো এখানে একটা মান দাগ দিয়ে দাও। ওকে, তাহলে এখন দেখো তো এখানকার কে এর মান কি হবে, এখানকার ই এর মান হবে আগে যে ই নট ছিল সেখান থেকে কে পরিমাণ কমে গেছে, আমরা জানি কে থাকলে ই এর মান কমে যাবে। ওকে, তো এখানে কমে গেছে, তো এখন এই মানটাকে ধরে নাও আগে যে ছিল ই নট বাই কে হচ্ছে এটা ধরে নাও। তারপর যখন তুমি আবার খালি জায়গায় গেছো আবার হয়ে গেছে ই নট। এর পরেরটা আসো, এর পরেরটা দেখো কে এর মান এখানে ইনফিনিটি। আর দেখো তো কে ইকুয়ালস টু ইনফিনিটি হলে, দেখো তো কে এর মান যদি ইনফিনিটি হয় তাহলে ই ইকুয়ালস টু কি আসবে, সামথিং বাই ইনফিনিটি, কত হবে 0। তাহলে এইখানকার পার্টটা ভুল করো না, এইখানে হবে পুরাটা 0, এই যে পুরাটা হবে 0। ওকে, 4 নম্বর পার্ট। তাহলে পরিবাহকের ক্ষেত্রে তীব্রতা প্রায় 0, আমরা আগে গত লেকচারে দেখছি, লেকচার নাম্বার 11-তে। এরপর আবার ফাঁকা জায়গা, আবার ফাঁকা জায়গা ই নট, আবার ফাঁকা জায়গা ই নট। ওকে, এই যে তোমার ছিল ই ভার্সেস এক্স গ্রাফ এই ঘটনার জন্য। তো এই পদ স্ক্রিনশট দাও, আমি আবার ভি ভার্সেস ডি গ্রাফটাও তোমাকে দেখাই দিচ্ছি। ওকে, তো এরপর আসো, তোমাকে যদি বলে ভি ভার্সেস এক্স গ্রাফ, এটা ছিল তোমার ই ভার্সেস এক্স গ্রাফ। এবার দেখো এটা গ্রাফ এরকম হবে, তো এক্স
এখানে হচ্ছে দূরত্ব, আর হচ্ছে তোমার বিভব। তো এখানে হচ্ছে এরকম 5টা পার্টিশন করে ফেলে, 1 2 3 4 5। ওকে, এটা হচ্ছে ডি, 2D 3D 4D 5D, একটু বড় করে লিখি, ডি 2D 3D 4D, আর এখানে আছে 0। তো দেখো ইনিশিয়ালি ভোল্টেজ কত, কিছুই বলা নাই। তো ইনিশিয়ালি ভোল্টেজ আমি ধরে নিলাম, সাপোজ ধরে নাও V0 বা V, যেটা বলে প্রশ্নে কি বলছে V। আচ্ছা V ধরতে পারো, V0 ধরতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, সমস্যা নেই। দেখো তো গ্রাফ চেয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা এরপরে খেয়াল করো, আমরা তো জানি এই যে এটা 5টা মুছে ফেলে, এখন আমরা তো জানি E ইকুয়ালস টু VD। তাহলে আমরা জানি যে V ইকুয়ালস টু কি E/D। এখন দূরত্ব যত বাড়বে বিভব তত ড্রপ হতে থাকবে। আমরা জানি এখানে থাকে হাই পটেনশিয়াল, এখানে থাকে লো পটেনশিয়াল, আস্তে আস্তে ড্রপ হইতে হইতে শূন্য হয়ে যায়। তো কিভাবে ড্রপ হচ্ছে দেখো এবার। তো আমরা দেখতেছি এখানে সরি আমরা তো ইকুয়েশনটা ভুল লিখছি, সরি একটু হেল্প করেন। V ইকুয়ালস টু ED ইকুয়ালস টু V/D, ইকুয়ালস টু V/D। তাহলে সুতরাং V ইকুয়ালস টু আসবে ED, সরি এক্সট্রিমলি সরি, যাক অন্য ভাবে হয়ে গেছে আর কি। তো যাই হোক, তাহলে V ইকুয়ালস টু কি আসবে এখানে ED। তো এখানে দেখো তো D বাড়লে কি হবে, বিভব আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, তো এবার একটু দেখো এখানে কিভাবে কমবে। তো আমি এইখানে তীব্রতা E0, ডিস্টেন্স D, তাহলে কমছে কত দেখো। তাহলে এইখান থেকে এইখানে আসছে, এখানে কমছে, একদম লিনিয়ারলি কমছে। এখান থেকে এভাবে একদম এভাবে কমছে, এইভাবে কমছে। তো এই যে কমলো, কতটুকু কমলো, আগে যা ছিল তার থেকে কমবে কি E0 ইন্টু D কমবে। ওকে, পাইলাম। এরপরে দেখো আছে আবার কে। তো আমরা তো জানি E সমান সমান কি সিগমা বাই এপসিলন নট কে, অথবা এইভাবে লিখতে পারি E সমানুপাতিক 1/k, এন্ড কে এর মান বাড়া মানে E এর মানে কমে যাওয়া। তার মানে এখনো কমছে বাট একটু কম কমছে। এইভাবে লিখবো হচ্ছে V0 মাইনাস E0 D এর থেকে আরো কমবে, কতটুকু কমবে, এখন তীব্রতা হচ্ছে E, ডিস্টেন্স হচ্ছে D, কারণ আমরা এখানকার তীব্রতাকে E দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর এটার মান তো 0ই আসে, এখানে E এর মান তো 0 নাই। ওকে, তাহলে এবার কমবে E ইন্টু D। তাহলে এখন তোমার আসবে এরকম একটা লাইন, দেখো ধরো না এটার থেকে তো আরো কমছে, ধরো না এটা E0, এটা E, ভিন্ন কোন একটা রেখা বরাবর দিয়ে দাও, এই বরাবর ধরো না কমে গেছে। ওকে, তারপরে দেখো এরপরে দেখো আবার কমছে E0, তাহলে আরো কমছে, এখন এইখানে আসছে মনে করো, এইখানে আরো কমছে, কতটুকু কমছে দেখো। তাহলে V0 E0 D মাইনাস ED থেকে আরো কমছে, কতটুকু কমছে, আবার E0 ইন্টু D। তাহলে আবার E0 D আর মাইনাস E0 D একবারে লিখে দিলাম, মাইনাস 2 E0 D কমে গেছে, মানে E0 D আরো কমছে, একসাথে মাইনাস 2 E0 D দিলাম। তাহলে এখান থেকে আসছে আবার স্ট্রেট লাইন আগের মতো দিয়ে দাও। তো এখানে আবার একটু কষ্ট করে আবার একটু মোছা লাগবে, গ্রাফটা একটু নিচে নামাইতে হবে, এটা এক্স। তো দেখো এবার গ্রাফটা, তো দেখি এরপরে দেখো এই পার্টে তো ছিলই না, তাহলে এই পার্টে ড্রপ হয়ই নাই, এই পার্টে ড্রপ হয়ই নাই। ওকে, তাহলে D 2D 3D 4D 5D 0। এরপরে দেখো তো আবার কমছে, এখান থেকে কমছে, কারণ এখানে ছিল না, কমে নাই। তাহলে এখান থেকে আবার কমছে, কতটুকু কমছে, আবার দেখলাম এখানে কে E0, তাহলে আবার আরেকটা E0 D কমবে। তাহলে V0 দুইটা তো ছিল, আরেকটা কমায় দাও, 3 E0 D মাইনাস ED। এই হচ্ছে তোমার গ্রাফ V ভার্সেস X। আমরা জানি, একটু খেয়াল করো, আমরা জানি ক্যাপাসিটর এটা যদি হাই পটেনশিয়াল হয়, এটা তো আমার লো পটেনশিয়াল, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল হচ্ছে, তার মানে বিভব পতন হচ্ছে। কিসের সাথে, এই যে দূরত্ব বাড়ার সাথে সাথে বিভব পতন হচ্ছে। তো এখানে এক একটা দূরত্ব এক এক রকম, বিভব পতন হয়েছে এক এক রকম। ওকে, তো একটু ডি গেছে, একটু কমছে, আরো ডি আরো কমছে, আরো ডি আরো কমছে, কিন্তু এক একটা জায়গায় ই এক এক রকম, এই জন্য এক এক রকম ভাবে মানটা কমছে, একবারে শূন্য হয় নাই। এই হচ্ছে তোমার ঘটনা।
তো এই যে ঘটনা ঘটনা ওকে। তো একটা কাজ করো, আমি এই যে এটা যে শূন্য এটা একটু লিখে দিই একবারে। কে ইকুয়ালস টু ইনফিনিটি হলে পরিবাহকের ক্ষেত্রে আমরা জানি ই ইকুয়ালস টু কি আসবে, 0। কেন? আমরা জানি ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট কে। সিগমা মানে কিউ বাই এ, এপসাইলন নট কে। সুতরাং ই সমানুপাতিক 1 বাই কে। এই লজিকগুলো আমরা অ্যাপ্লাই করছি। তো এগুলো আবার একটু লিখে দিলাম, একবারে দুইটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, দুইটা গ্রাফ একবার স্ক্রিনশট দিয়ে নোট করে হলো।